গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব ১। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণটি চিরকালই শান্ত, স্নিগ্ধ এবং প্রাণবন্ত। কিন্তু রিদিমা খান সে প্রাঙ্গণের একান্ত এক উপেক্ষিত চিত্র। এই বিশ্ববিদ্যালয় যেখানে সকলে কথা বলে হেসে খেলে সময় কাটায়, সেখানে রিদিমার একটি পদক্ষেপ যেন নিঃসঙ্গতার নিঃশব্দ উচ্চারণ। সে ক্লাস খুব একটা অংশগ্রহণ করে না। সে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করে। এর কারণ ট্রমা মায় ২ মাস আসেই ওর মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, ওকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। রিদিমার বাবার পরিচয় অনেকের কাছে খুব সম্মানজনক। তার বাবা রহিমুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। বাবা ছাড়া দিদিমার এ পৃথিবীতে আর কেউ নেই। একদিন ক্লাস শেষ হওয়ার পর দিদিমা দেখল দোতলার সিঁড়িতে একটা মেয়ে পড়ে আছে। রিদিমা তাকে ধরে সিঁড়ির পাশে তুলে বসাল। মেয়েটার পা দিয়ে রক্ত পড়ছিল। রিদিমা নিজের ব্যাগ থেকে রুমাল বের করে পায়ের রক্ত মুছে দিল। তারপর একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল ক্ষতস্থানে। মেয়েটা কৃতজ্ঞতা স্বরূপ রিদিমাকে বলল, ধন্যবাদ, তুমি আজ অনেক সাহায্য করলে। তোমার নাম কি? রিদিমা খানগু। মেয়েটার রিদিমার দিকে তাকাল। মেয়েটার মনে হল রিদিমার চোখ যেন কথা বলে। মনে হল ওই চোখে রয়েছে দুনিয়ার একাকিত্ব আর কষ্ট। এদিকে মেয়েটার ক্লাসমেটরা চলে আসল। রিদিমা কোনো কথা না বলে চলে গেল সেখান থেকে। তারপর মেয়েটা ওর বান্ধবী আফরিনকে বললে, মেয়েটার ব্যাপারে খোঁজ নে তো। এই মেয়েটা হল ফাতেমা কাদির, ইংরেজি বিভাগের প্রথম বছর একজন ছাত্রী। ওর বাবা ওসমান কাদির চট্টগ্রামের একজন প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী। ফাতিমার বর ২ ভাই রয়েছে। ওরা হল ওরহান ও আলাউদ্দিন। ওরহানের বিয়ে হয়ে গেছে। ওর স্ত্রীর নাম লিলি। ফতেমার মা বেলা কাদির একজন সমাজসেবিকা এবং আদর্শ মা। পরিবারের সবার ছোট হওয়ার কারণে ফাতেমা সকলের চোখের মণি। এটা আমার লেখা প্রথম গল্প। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব ২। সকালটা ছিল শান্ত। ফাতেমার মন ছিল অস্থির। কলেজ ঢুকেই সে আফরিনকে একপাশে টেনে নিল। এই রিদিমা নামের মেয়েটার ব্যাপারে কিছু জানতে পারলি? রিদিমা, হ্যাঁ, জানতে পেরেছি ওর ব্যাপারে। কিন্তু হঠাৎ তোর ওর ব্যাপারে এত কৌতূহল কেন? জানি না, ওকে দেখলে মনে হয় ওর চোখ দুটো যেন কথা বলে, অদ্ভুত মায়া হয়। আফরিন একটু মুচকি হেসে বল, ওর চোখই তো একমাত্র ভরসা। ও কথা বলতে পারে, শুনতেও পারে, তবুও প্রচণ্ড চুপচাপ। কথাই তেমন বলে না। তবে বড্ড ভালো মেয়ে। পড়াশোনায় অনেক ভালো। কোথায় থাকত এতদিন? ও অনেক বছর আমেরিকা ছিল। মা বাবার ডিভোর্সের পর ওর মা ওকে নিয়ে চলে যায়। সেখানে স্কুলে পড়াশোনা করত। এখন মায়ের মৃত্যুর পর দেশে ফিরে এসেছে বাবার কাছে। আমাদের প্রিন্সিপাল স্যার ওর বাবা। টিচার ক্লাসে চলে আসার কারণে ফাতেমা এবং আফরিন ক্লাসে মনোযোগ দেয়। সেদিন ফাতেমার ড্রাইভার একটু লেট করেছিল। হঠাৎ রাস্তার মাঝে গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়। ড্রাইভার গাড়ি থেকে নেমে চেক করতে যায়। দেখতে পারে রাস্তায় পিনপেরাক পড়ে আছে। বুঝতে পারে কেউ ইচ্ছে করে করেছে। তখনই কয়েকজন মুখ ঢাকা লোক হামলা করে ড্রাইভারকে। ফাতেমা ভয় পেয়ে যায়। এদিকে দুর্বৃত্তদের আঘাতে ড্রাইভার অজ্ঞান হয়ে যায়। ফাতেমার কিছু করার আগে দুর্বৃত্তরা ফাতেমাকে জোর করে টেনে গাড়ি থেকে নামাল। চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার আগেই কেউ একজন মাথায় আঘাত করল। জ্ঞান হারানোর আগে শেষবারের মতো সে যা দেখতে পেরেছিল তা হল কালো চশমা পরা এক পুরুষ। ফাতেমা চিনে ফেলল তাকে। এ তার বাবার চিরশত্রু আলমগীর বাশারের ছেলে আশিক বাশার। গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব ৩। অন্ধকার ঘর। জানালাগুলো মোটা পর্দায় ঢাকা, যেন দিনের আলো এখানে ঢুকতে ভয় পায়। ফাতেমার শরীর ভার হয়ে আছে, মাথাটা ঘোরে। আস্তে আস্তে চোখ মেলে সে বুঝে যায় এটা তার নিজের ঘর নয়। স্মৃতিগুলো ঝাপসা। ট্রাক, লোকজন, মুখ ঢাকা ছায়ামূর্তি। এবং তারপর অজ্ঞানতা। হঠাৎ পাশের ঘর থেকে শোনা যায় পুরুষ কণ্ঠের ভয়ঙ্কর এক কথা, মেয়েটাকে ধরে আনতে পেরেছি, এবার ওই ওসমান কাদিরকে নিজের পায়ে এনে ফেলব, ততক্ষণ এই মেয়েটাকে প্রাণে বাঁচিয়ে রাখব। তবে মানে না। ফাতেমার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ভয় তার গলা চেপে ধরছিল, কিন্তু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করল সে। তারা ভাবছে আমি অসহায়, কিন্তু এখনও আমি বেঁচে আছি। ঘরটাই ছিল একমাত্র একজন পাহারাদার।
ফাতেমা পরিকল্পনা করল অভিনয় করবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি না যায় তবুও বাঁচতে হবে। হঠাৎ সে জোরে কাশতে শুরু করল। দম বন্ধ হয়ে আসছে, এমনভাবে কাঁপতে লাগল যেন ফুসফুসে বাতাস নেই। চোখ লাল হয়ে উঠেছে, ঠোঁট কাঁপছে, একদম বাস্তব অভিনয়। লোকটা ভয় পেয়ে ছুটে এল। এই কি হয়েছে? হেই, ঠিক আছিস? এদিকে কষ্টের কারণে ফাতেমার চেয়ার থেকে পড়ে গেল। লোকটা ফাতেমার বাঁধন খুলে দিল চেয়ার থেকে। তারপরে পাশের রুম থেকে পানি আনতে গেল। এই ফাঁকেই ফাতেমা সব শক্তি একত্র করে আচমকা উঠে দাঁড়াল। দরজার দিকে দৌড় দিল। ভয়ে তার চোখ ছানাবড়া, কিন্তু পা থামছিল না। রাস্তার পাশ ধরে ছুটতে ছুটতে হঠাৎ একটা সাদা বাড়ির সামনে থামল। সাহায্য পাবার আশায় দরজায় বেল বাজাল একাধিকবার। হঠাৎ দরজা খুলে গেল। দরজা খুলে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে ফাতেমার চোখে জল এসে গেল। রিধিমা! ফাতেমা হুড়মুড় করে ঢুকে পড়ল ঘরের ভেতর, আর হাঁপাতে হাঁপাতে ফাতেমা বলছিল, প্লিজ রিধিমা, আমাকে বাঁচাও প্লিজ গু। রিধিমা কিছু না বলে ফ্রিজের থেকে পানি দিল ফাতিমাকে। ফাতিমা কাঁপা কাঁপা হাতে পানি নিয়ে পান করতে লাগল। পানি পান করা শেষে খেয়াল করল রিধিমাও যথেষ্ট ভয় পেয়েছে। তারপর ফাতিমা রিধিমাকে সব খুলে বলল। রিধিমা নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল, বাড়িতে কল করো ঘ। ফাতেমা রিধিমার ফোন নিয়ে আলাউদ্দিনকে কল করল। কারণ আলাউদ্দিন ছাড়া আর কারো নাম্বার তার এই মুহূর্তে মনে পড়ছে না। ভাইয়া, ভাইয়া, আমি ফাতেমা বলছি। আমি ঠিক আছি, কিন্তু আমাকে কিডন্যাপ করেছিল আলমগীরের লোকজন। আমি এখন একটা বাসায় আছি। লোকেশন পাঠাচ্ছি। গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব ৪। রাত তখন ৮টা বাজে। তারপরও চারদিক নিস্তব্ধ, কেবল জানালার বাইরে দূরের কুকুরের ঘেউ ঘেউ শব্দটা মাঝে মধ্যে ভেসে আসছে। রিধিমাদের বাসায় আলো জ্বলছে। রিধিমাদের বাসা শহরতলি থেকে একটু সাইডে থাকায় অনেক নিরিবিলি জায়গা। তার উপর রিধিমার বাবা, প্রিন্সিপাল স্যার, আগামীকাল ৩য় বর্ষের ইনকোর্স পরীক্ষার প্রস্তুতির জন্য এখনও ভার্সিটিতে রয়েছে। রিধিমা ফাতেমাকে নিজের রুমে বসিয়েছে। সাদা দেয়ালের ঘর, এক কোণায় বুকশেলফ, আরেকদিকে ছোট টেবিলের উপর পড়ার সামগ্রী। ঘরের ভিতরে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট। ফাতেমার মনে হল রিধিমা হয়তো প্রকৃতি ভালোবাসে। রুমটা একটু এলোমেলো। ফাতেমা ঘেমে গেছে, বুক ধরফর করছে এখনও। কয়েক ঘণ্টা আগেও সে ছিল বাবার ঘরের রাজকন্যা, আজ সে প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে। রিধিমা কিছু না বলে তার জন্য তার পাশে বসেছিল। মেয়েটা তেমন কিছু বলে না, তবু মুখের শান্তভঙ্গি আর দৃষ্টির মধ্যে এক ধরনের অদ্ভুত আকর্ষণ আছে, যেটা ফাতেমার অজান্তেই তাকে নিরাপদ মনে করায়। কিছুক্ষণ পর ডিং ডং, রিধিমার ঘরের কলিং বেল বাজে। রিধিমা দরজা খোলার জন্য এগিয়ে যায়। ফাতেমার বুকটা কেঁপে ওঠে। ওরা না তো? কিন্তু পরক্ষণেই নিজেকে বোঝায়, না না, ও তো ভাইয়া হবে। কাঁপা কাঁপা হাতে রিধিমা দরজা খোলার পর মুহূর্তেই রেগে আগুন আলাউদ্দিন ঘরে ঢোকে। তাকে দেখে যেন আগুনের স্রোত ঘরের বাতাসে ছড়িয়ে পড়ে। ঘরে ঢুকেই রিধিমাকে দেখতে পেয়ে ওর গলা টিপে ধরে। এক মুহূর্তের জন্য আলাউদ্দিনের মনে হল ফাতেমার কিডন্যাপ এর পেছনে এই মেয়েটাও রয়েছে। তুই তো আমার বোনের অপহরণের পিছনে ছিলি। তুই তো আলমগীরের লোকদের সাথে রিধিমার চোখ কোটর থেকে বেরিয়ে আসছে। সে আলাউদ্দিনের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। ফাতেমা চিৎকার করে ওঠে, ভাইয়া, পাগল হইছ? না, এই মেয়ে রিধিমা। ওই আমাকে বাঁচিয়েছে। ও কিছুই জানে না। তুমি ভুল করছ, ও আমার বান্ধবী গু। আলাউদ্দিন থমকে যায়। হাতে শক্তি কমে আসে। ফাতেমা দৌড়ে এসে ওর হাত টেনে সরিয়ে দেয়। রিধিমা মেঝেতে পড়ে যায়, হাঁপাচ্ছে, কাঁপছে। আলাউদ্দিন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। তুই একটা মেয়েকে কিছু না জেনে গলা টিপে ধরলি? ও কিছু করেনি। ও কিছু জানে না। ওই আমাকে এই বাসায় আশ্রয় দিয়েছে যখন আমি ওই জানোয়ারদের থেকে পালিয়েছি। নিজের ফোন দিয়েছে। আমি ওর ফোনে তোরে কল করছিলাম ভাইয়া গি। আলাউদ্দিনের চোখে এবার লজ্জার ছায়া। গলা শুকিয়ে আসে। সে ধীরে ধীরে বলে, আমি জানতাম না। আমি ভেবেছিলাম গু। ফাতিমা রিধিমার কাছে মাফ চাচ্ছিল। রিধিমা, আমাকে দয়া করে মাফ করে দেও, আমার ভাই যা করছে তার জন্য আমি মাফ চাচ্ছি গু। আলাউদ্দিন এবার নিচু গলায় রিধিমার দিকে তাকায়।
একটা নিঃশব্দ দুঃখ তার চোখে, যেন অনুতপ্ত এক অপরাধী। আই সরি, ফিসফিস করে বলে। রিদিমা তাকিয়ে থাকে আলাউদ্দিনের দিকে। ভয়ে তখনও ও কাঁপছে, মুখ ফুটে কিছু বলতে পারছে না। তখনই আলাউদ্দিনের চোখে রিধিমাকে প্রথমবার অন্যরকমভাবে লাগে, শান্ত, নিঃশব্দ, ভয়ার্ত অথচ প্রচণ্ড মায়াবী। এই মেয়ে শুধু ফাতেমাকে আশ্রয় দেয়নি, নিজের সাহসিকতার পরিচয় দিয়েছে। কাদির ভিলায় টান টান উত্তেজনা। ফাতেমা নিখোঁজ হওয়ার পর আশিক বাসার কল করেছিল। নানাভাবে হুমকি দিয়েছিল কাদির পরিবারকে। রাগে ক্ষোভে ওরহান আর আলাউদ্দিন পাগল হয়ে যাচ্ছিল। ওসমান কাদির বারবার ওদের বলছিল, ঠান্ডা মাথায় পদক্ষেপ নিতে হবে, মাথা গরম করে কোনো লাভ নেই। ফাতিমা ওদের কাছে আছে, একটা ভুল পদক্ষেপ অনেক বড় বিপদ বয়ে আনতে পারে কি। ইতিমধ্যে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল ফাতিমার। এমন সময় অপরিচিত নাম্বার থেকে আলাউদ্দিনের কাছে কল আসে। ওপাশ থেকে ফাতেমার গলা শুনে উত্তেজিত হয়ে পড়ে আলাউদ্দিন। ফোনের লোকেশন ট্র্যাক করে চলে যায় ফাতেমাকে আনতে, সাথে পুলিশ তো ছিলই। রিদিমা কাছ থেকে বিদায় নিয়ে আলাউদ্দিন এবং ফাতিমা ফিরে যাচ্ছে। গন্তব্য কাদির ভিলাগু। কাদির ভিলায় ফাতিমার খোঁজ পাবার পর সবাই আকুল হয়ে অপেক্ষা করছিল ওর জন্য। আলাউদ্দিন ফাতিমাকে নিয়ে বাড়ি ফেরার পর বেলা কাদির ছুটে যান। উই আমার মেয়ে, আমার বাচ্চা ই বলে জড়িয়ে ধরেন ফাতেমাকে। ওরহান বোনকে দেখি কেঁদে ফেলে। ওসমান কাদির মেয়ের মাথায় হাত বুলিয়ে চোখের পানি মুছেন। লিলি কাঁদতে কাঁদতে ফাতেমাকে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? ওসমান কাদির সকলের উদ্দেশ্যে বলে, ওকে ওর রুমে নিয়ে যাও, ওর বিশ্রামের প্রয়োজন, কাল না হয় সব শুনবে গু। লিলি ফাতেমাকে রুমে নিয়ে যাবে। বেলা কাদির নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে যায়। পরিবারের পুরুষরা পুলিশ কমিশনারের সাথে কথা বলতে। আশিক বাসার দুশ্চিন্তা এবং ভয় পাগল হয়ে যাচ্ছে। কি জবাব দিবে তাকে এই ভেবে হঠাৎ করে ফোন বেজে উঠল। ভয়ে ভয়ে ফোনটা তুলল। অপর পাশ থেকে কেউ কথা বলছে না। তখন আশিক বলে উঠল, কি করে এমন হলো আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো, আমাকে ক্ষমা করে দাও, কথা দিচ্ছি এরপরে আর কখনো এমন হবে না গি। অপর পাশ থেকে কোনো জবাব এলো না। ফোনটা কেটে গেল। কার কল এসেছিল আশিক বাসারের কাছে? কেন এত ভয় পাচ্ছে তাকে আশিক? গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব ৫। সকালের আলো ছড়িয়ে পড়েছে কাদির পরিবারের জানালায়। নাস্তা টেবিলের সকলে বসেছে। ফাতেমা এখন স্বাভাবিক আছে, তবে একটু চুপচাপ। পরিবারের সকলের অবস্থা একই। গত রাতের বিভীষিকাময় ঘটনার প্রভাব এখনও বিদ্যমান। হঠাৎ ওরহান ওসমান কাদিরের উদ্দেশ্যে বলল, ওদের কি হয়েছে? ধরতে পেরেছে পুলিশ? ওসমান কাদির বলল, হ্যাঁ, পুলিশ নাম্বার ট্র্যাক করে ৩ জনকে আটক করতে পেরেছে। আশিক বাসারও আটক হয়েছে। ওরহান রাগে ফুঁসে ওঠে, কুত্তার বাচ্চাদের এত সাহস, আমার বোনের গায়ে হাত দিয়েছে, ওদের ছাড়ব না, আমি ওদের খুন করে ফেলব। চুপ থাকো, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করব। বেলা কাদির মেয়ের মাথায় হাত রেখে বলল, কি হয়েছিল বলতো মাগি? ফাতেমা একে একে সব খুলে বলে পরিবারের কাছে। কিডন্যাপ হওয়া থেকে শুরু করে আলাউদ্দিনের রিদিমার উপর হাত তোলা সবকিছু শোনার পর সবাই আবার চুপ হয়ে গেল। ওরহান ফাতিমাকে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে তুই আগে থেকে চিনতি? হ্যাঁ, আমার ব্যাচমেট রিধিমা খান গু, আমাদের প্রিন্সিপাল স্যারের একমাত্র মেয়ে কি। ওসমান কাদির এবার প্রচণ্ড রেগে আলাউদ্দিনের উদ্দেশ্যে বলে, কতবার বলেছি রাগের মাথায় কিছু করো না, কি করলে দেখলে তো? মেয়েটার কাছে আমরা কৃতজ্ঞ ফাতেমাকে বাঁচানোর জন্য, কিন্তু তোমার কর্মকাণ্ডের জন্য এখন আমরা অত্যন্ত লজ্জিত গু। আলাউদ্দিন মাথা নিচু করে বসে থাকে। তার মনে মনে সেও অনুতপ্ত। সেও জানে যা করেছে অন্যায় করেছে। রিদিমা নিজের রুমের উইন্ডো সোফায় বসেছিল। বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অনেক পছন্দ ওর। পুরনো স্মৃতি জেগে ওঠে চোখের পাতায়। আজ সকালেও আকাশ পরিষ্কার ছিল। প্রকৃতি কখন কোনো রূপ ধারণ করে তাকেও বলতে পারে না। বৃষ্টি দেখতে দেখতে ডায়েরিতে রিদিমা লিখছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা অপ্রত্যাশিতভাবে বদলে গেল। তবে মাঝে মাঝে অপ্রত্যাশিত রাস্তা সঠিক গন্তব্যে পৌঁছে দিতে সবচাইতে বেশি সাহায্য করে কি? গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব ৬। ফাতেমা নিজের রুমে শুয়ে আছে। কিডন্যাপিং এর পর গত ২ দিন ভার্সিটিতে যায়নি।
আগামীকাল থেকে যাবে ভার্সিটিতে বলে সিদ্ধান্ত নেয়। হঠাৎ ফাতেমার মনে পড়ে রিদিমার কথা। ফাতিমা ভাবে, রিদিমা তাকে সাহায্য না করলে আজ সে হয়তো পরিবারের মুখটা দেখতে পারত না। রিদিমার ঋণ সে ভুলবে না। ও ছিল কৃতজ্ঞতায় ভরা। তাই ও মনে মনে ঠিক করে ও রিদিমার সাথে যে করেই হোক বন্ধুত্ব করবে। সকালে পরিবারের সাথে নাস্তা করে ফাতেমা চলে যায় ভার্সিটিতে। আলাউদ্দিন তাকে পৌঁছে দেয় ভার্সিটিতে। উদ্দেশ্য ছিল রিদিমার কাছে মাফ চাওয়া। কিন্তু রিদিমা আজ আসেনি। এ আর নতুন কি? রিদিমা খুবই কম ক্লাসে আসে। ওর কোনো বন্ধু নেই। সত্যি কথা বলতে ওকে তেমন কেউ চিনেও না। তাই ওর অনুপস্থিতির কারও চোখে পড়ে না। ফাতিমাই মনে হয় প্রথম ব্যক্তি যার চোখে পড়েছে রিদিমার অনুপস্থিতি। এদিকে পেরিয়ে যায় 4 দিন। রিদিমা আসছে না কেন ভার্সিটিতে সেটা ভেবে পাগল হয়ে যাচ্ছে ফাতিমা। ফাতেমা মনে মনে ভাবছে, বুঝলাম তুমি ভালো স্টুডেন্ট, প্রিন্সিপালের মেয়ে, তাই বলে এতটা ইরেগুলার কেন? আজব একটা মেয়ে কি? ক্লাসরুমের জানালার পাশে বসে ফাতেমা বারবার বাইরের দিকে তাকাচ্ছিল। তার চোখে অপেক্ষা, মনে অস্থিরতা। অবশেষে সেদিন রিদিমা কলেজে আসে। পেছনের সারিতে বসেছি। ফাতেমা শুধু ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় ছিল। ক্লাস শেষ হতেই দৌড়ে যায় রিদিমার কাছে। কেমন আছো? ফাতেমার প্রশ্নে ভাবলেশহীনভাবে উত্তর দেয়া রিদিমা। ভালো। ফাতেমা তখন বলে, খুব ভালো বলতে নেই, আমার মা সবসময় বলে কেউ যদি কেমন আছো জিজ্ঞেস করে তখন বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো। আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। ফাতেমার এত লম্বা চড়া উক্তি শোনার পর রিদিমা কোনো কিছু না বলে একবার ফাতেমা চোখের দিকে তাকালো, তারপর আবার বইয়ের মনোযোগ দিল। ফাতেমা একটু কষ্ট পেলেও মনে মনে সিদ্ধান্ত নিল যে করেই হোক এই চাপা স্বভাবের মেয়েটার সাথে বন্ধুত্ব করবেই করবে। এরপর থেকে প্রতিদিন রিদিমার সাথে টুকটাক কথাবার্তা হয় ওর। রিদিমার পিছন পিছন লাইব্রেরি থেকে শুরু করে ক্যান্টিন সব জায়গায় যায় ফাতেমা। একটা সময় সত্যিই ধীরে ধীরে ওদের মাঝে বন্ধুত্ব তৈরি। কাদির ভিলায় প্রস্তুতি চলছে। ফাতিমার ২০তম জন্মদিন বলে কথা। তবে এবারের আয়োজনটা একদম পারিবারিকভাবে হবে। যেখানে কাছের কয়েকজন আত্মীয় ছাড়া কেউ থাকবে না। ফাতেমা তখন তার মায়ের সাথে কথা বলছি। মা, আমি রিদিমাকে দাওয়াত দিব? তোর ওই বন্ধুটা যে তোমাকে কিডন্যাপিং এর সময় সাহায্য করেছিলেন? জি ভাবি। হ্যাঁ, ওকে দাওয়াত দে, আমার আসলে ওকে দেখার খুব ইচ্ছা গু। বিলা কাদিরের কথায় অনেক খুশি হয়ে যায় ফাতেমা। তখনও বলে, একটা কাজ করতে পারো, তুমি নিজে ওকে কোলে দাওয়াত দিতে পারো, তোমার কথা আশা করি ও রাখবে গি। ঠিক আছে, কল করু। ফাতেমা তাড়াতাড়ি রিদিমাকে কল করে। কয়েকবার রিং হওয়ার পরে রিদিমা কল ধরে। হ্যালো মা, তুমি রিদিমা তো? আমি ফাতেমার মা বলছি। একটু কথা বলতে পারি? রিদিমা একটু থমকে যায়। জি আন্টি গু। ফাতেমার জন্মদিন কাল। আমাদের বাসায় ছোট করে একটা গেট টুগেদার হবে। ওর ইচ্ছা ছিল তুমি থাকো গো। একটু থেমে বলেন তিনি। ও তো খুব বেশি কারো সঙ্গে মেশে না, তবুও তোমার ব্যাপারে সবসময় খুব ইতিবাচক কথা বলে। বলছিল তুমি ওকে খুব সাহায্য করেছিলে। খুব শান্ত মেয়ে তুমি। আমি তো তোমাকে দেখিনি, কিন্তু ওর মুখে এত শুনেছি, মনে হচ্ছে অনেক দিনের চেনা। তোমার যদি কষ্ট না হয় কাল সন্ধ্যায় একটু আসো। শুধু ফাতেমা নয়, আমরাও তোমার সঙ্গে দেখা করতে চাই। এটা আমারও অনুরোধ। কাদির ভিলার গেটের সামনে দাঁড়িয়ে আছে রিদিমা। পরনে বেগুনি রঙের সালোয়ার কামিজ, মাথায় হিজাবটা পরিপাটি করে বাঁধা। মুখটা হালকা রোদের আলোয় শান্ত, যেন সে সবসময় এমন ধীরস্থির। চোখে মুখে একরকম অভ্যাসগত নির্লিপ্তি, কিন্তু আজ তাতে কেমন যেন লুকোনো দ্বিধা। ডান হাতে ছোট্ট একটা গিফট ব্যাগ, তাতে রাখা এক টুকরো স্বর্ণের চেন। ফাতেমার জন্য জন্মদিনে উপহার। ফাতেমার ভেতর থেকে দৌড়ে এসে জড়িয়ে ধরে রিদিমাকে। অবশেষে তুই আসলি গু। তোর মা কল করেছিল, কি করে না আসি? রিদিমার ওড় দেয়। ভিতরে ঢোকার সময় ফাতেমার মা নিজে এগিয়ে এসে হাসি মুখে বললেন, তুমি রিদিমা? এসো মা, অনেক কথা শুনেছি তোমার ব্যাপারে গি। তার কণ্ঠে ছিল মমতা, সংযম আর স্পষ্টতা। আমরা খুব বড় করে করিনি কিছুই। শুধু ঘরোয়া আয়োজন, আর আমার ছোট বোনের পরিবার এসেছে গি। তিনি আবার একটু থেমে যোগ করলেন, তোমার মা বাবার সঙ্গে দেখা হয়নি, তবে কখনো দেখা হলে বলবে তাদের মেয়েটা খুব ভদ্র। রিদিমা একটু মাথা নিচু করে মুচকি হাসল। তারপর শুরু হলো ঘরোয়া আলাপ, হালকা খাওয়া দাওয়া, ছোট ছোট হাসির মুহূর্ত।
আর দূর থেকে এক কোণে দাঁড়িয়েছিল আলাউদ্দিন, চোখ অস্বস্তির। যেন রিদিমাকে এক ঝলক দেখে মনে পড়ে গিয়েছে সবকিছু। যে করেই হোক আজ ঠিকঠাকভাবে মাফ চাইতেই হবে, এই অপরাধবোধ আর বেশিদিন নিয়ে চলতে পারছে না। গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব ৭। ফাতেমা রিদিমাকে বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছিল। কাদির ভিলা, বাইরে থেকে চোখ ধাঁধানো, আর ভেতরে এক নিখুঁত সৌন্দর্যের ঘরবসতি। দোতলা এই বাড়িটার গঠন আধুনিক হলেও কোথাও কোথাও পুরনো দিনের ছোঁয়া আছে, যেন সময় এখানে থেমে থেকেও এগিয়ে যায়। চড়া বারান্দা চারপাশ জুড়ে ঘেরা, যার রেলিংগুলো কাস্ট আয়রনের তৈরি। বারান্দার ধারে ধারে ফুলের টব, যেন প্রতিদিন কেউ খুব যত্ন করে সাজিয়ে রাখে। ভিলার চারপাশ জুড়ে বাগান, গোলাপ, গন্ধরাজ, শিউলি আর বড় বড় ফলগাছ। প্রবেশপথের দুই পাশে সিমেন্টের পথ, বাগানের শেষ প্রান্তে একটা রুম। তার দিকে চেয়ে থাকে রিদিমা। যেন কোনো একটা গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েছে। ঘরের ভেতর চড়া হোল রুমে ঝাড়বাতির আলো এক ধরনের রোমান্টিক নীরবতা ছড়ায়। দেয়ালে দেয়ালে থ্যাস্টফুল পেইন্টিং, কাঠের খোদাই করা আসবাব, আর উষ্ণ টোনের লাইটিং, সব মিলিয়ে এক শব্দে বলা যায় নির্ভেজাল আরাম। এই বাড়ি শুধু বসবাসের জন্য নয়, মনে হয় যেন অতীত আর বর্তমানের মিশেলে কোনো গল্প ফেদে রেখেছে। বেলা কাদির হঠাৎ করে ফাতেমাকে ডাক দেয়। এই শুন, আমি একটু আসছি, মা ডাকছে, তুই ঘুরে দেখতে পারিস, সমস্যা নেই গিয়ে বলে ফাতেমা চলে যায় মায়ের কাছে। রিদিমা তখন ফাতেমার রুমের বারান্দায়। চারপাশে ছড়িয়ে থাকা বাগানের সবুজ আর কদম গাছের গন্ধ হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। সে হালকা করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বাগানের সেই রুমটার দিকে তাকিয়ে থাকে। রোদের আলোয় ওর ফর্সা গায়ের রং যেন আলাদা এক দীপ্তি ছড়িয়ে দিচ্ছে। ওদিকে আলাউদ্দিন এসেছিল কিছু জরুরি পেপার্স নিতে ফাতেমার রুমে। ফাতেমাকে না পেয়ে বের হয়ে আসে, ঠিক তখনই চোখে পড়ে রিদিমাকে, বারান্দায় দাঁড়িয়ে একা। এক মুহূর্ত থেমে যায় ওর পা। মনে পড়ে যায় সেই রাতের কথা, রিদিমার গায়ে হাত তোলার সেই ভুলটা। কিছু না বলে ধীরে ধীরে এগিয়ে আসে, বারান্দায় গিয়ে ওর পাশে দাঁড়ায়। রিদিমা কারো উপস্থিতি টের পেয়ে ধীরে তাকায়। চোখাচোখি হতেই সামান্য কেঁপে ওঠে আলাউদ্দিন। রিদিমার ঠান্ডা গলায় প্রশ্ন ভেসে আসে, কিছু বলবেন? আলাউদ্দিন গলা খাকারি দেয়। মুখ নিচু করে বলে, সেই রাতে যা ঘটেছিল। আই এম সরি রিদিমা, আপনার গায়ে হাত তুলেছিলাম। আমি ভেবেছিলাম ফাতেমা বিপদে। কিন্তু ভুলটা বুঝি এখন। আমি সত্যিই দুঃখিত গু। এক মুহূর্ত নীরবতা। রিদিমা কিছু বলে না, কেবল তাকিয়ে থাকে ওর চোখে, এমনভাবে যেন চোখ দিয়েই ওর সত্যমিথ্যার মাপ নিচ্ছে। ওর ঠোঁটে কোনো শব্দ নেই, কিন্তু চোখে একটা চাপা আগুন। আমি আপনাকে মাফ করে দিয়েছি উ। রিদিমার মুখের কথাটা শোনার পর আলাউদ্দিনের মনে হল ওর মনটা অনেকটা হালকা হয়ে গেছে এখন। রুমের দরজাটা আধা খোলা ছিল, তাই বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল রিদিমা আর আলাউদ্দিনকে। তারা দুজনেই বাইরে তাকিয়েছিল, কেউ বুঝতেই পারেনি কেউ তাদের দেখছে। ফাতেমার খালা বলে, দেখছো আপা, দুজনকে কত সুন্দর লাগছে একসাথে। শুনলাম মেয়েটা অনেক ভালো পরিবারের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপালের মেয়ে। কিছু বুঝতে পারলা গু? বেলা কাদির অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে বোনের দিকে। খালা একটু থেমে বললেন, আমি ভাবছিলাম, যদি ওদের মাঝে কিছু ভাবা যেত। ফাতেমার মা কিছুক্ষণ চুপ করে রইলেন। মুখে দ্বিধার ছায়া ফুটে উঠল। তারপর আস্তে বললেন, সবই ঠিক আছে, কিন্তু দিন। ওর মনের ক্ষত তো এখনও সেভাবে ভরেনি। অতীতে যা হয়েছে, এখন আর কাউকে ঘিরে কোনো আশা দেখায় না ও। আমি ভয় পাই ওর এই নিঃসঙ্গতার মধ্যে কাউকে টেনে আনলে পরে যদি সেই মেয়েটাই কষ্ট পায়। তুমি একটু ভেবে দেখ, কখনো কখনো মনের ক্ষত দূর করতে কাউকে দরকার হয়। সারা জীবন একা চলবে কিভাবে, বরং নতুন করে জীবনটা গুছাতে হবে উ। বেলা কাদির বোনের কথায় দীর্ঘশ্বাস ফেললেন। যদি দিনও ওকে সেই চোখে দেখতে পারত। গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব ৮। সকাল ৮টা। কাদির ভিলার সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে নামছিল আলাউদ্দিন। ৬ ফুট লম্বা, সুগঠিত শরীর। গায়ের রংটা যেন দুধে গোলাপি, অথচ চোখে মুখে ধরা পড়ে এক ধরনের গম্ভীরতা। কালো বাবডি চুলগুলো হালকা এলোমেলো, ঠিকঠাকভাবে আঁচড়ানোর সময় যেন নেই ওর কাছে। চেহারায় ক্লান্তি নেই, কিন্তু ভেতরটায় জমে থাকা অনেক নাবলা কথা। বয়স মাত্র ২৫, তবু চেহারায় সেই বয়সের ছাপ কোথাও নেই। পড়াশোনা শেষ করেছে মাত্র বছরখানেক আগে,
কিন্তু রাজনীতি, দায়িত্ব আর পারিবারিক অবস্থান সবকিছু একসাথে ওকে বড় করে ফেলেছে বহু আগেই। ওসমান কাদির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র। ভোর থেকে রাত রাজনীতিকে ঘিরে ওদের সংসার। ব্যবসার ভার সামলায় বড় ভাই ওরহান। আর আলাউদ্দিন? সে ব্যস্ত থাকে মাঠের রাজনীতিতে, মানুষের চাপে, নিজের ভাবনায়। তাইকোন্ডোতে ব্ল্যাক বেল্ট। অস্ত্রবিদ্যায় পারদর্শী। কিন্তু সবচেয়ে বড় যুদ্ধটা সে লড়ে নিজের ভেতরে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ দাঁড়িয়েছিল আয়নার সামনে। চোখে ক্লান্তি ছিল না, ছিল অন্যরকম এক চিন্তা। মেয়েটা, রিদিমা। ওর চোখের চাহনি এখনো ভুলতে পারছি না গি। একবার মনে হচ্ছিল ওর চোখে আলাউদ্দিন নিজের প্রতিচ্ছবি দেখেছে। আবার মনে হচ্ছিল ওর কষ্টটা ওর চেয়েও গভীর। আবার মনে পড়ল গতকালের সেই সন্ধ্যা। রিদিমার ঠান্ডা কণ্ঠের সেই কথা। আমি মাফ করে দিয়েছি। কিন্তু ও কি সত্যিই মাফ করে দিয়েছে? আলাউদ্দিন জানে না। শুধু জানে আজ দিনভর যা কিছুই করুক না কেন, রিদিমার সেই চোখ দুটো কিছুতেই ছায়ার মতো তাকে ছাড়বে না। অজান্তেই একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে তার বুক থেকে। আমি কি করছি? কেন একটা মেয়েকে নিয়ে এত ভাবছি? নূরের পর তো আর কোনো মেয়েকে নিয়ে এমনভাবে ভাবিনি আমি। আমি তো প্রতিজ্ঞা করেছিলাম ভালোবাসা আমার জীবনে শেষ। চোখ বন্ধ করতেই একটা পুরনো স্মৃতি ঝাঁপিয়ে পড়ে মনে। সাদা রঙের শাড়িতে নূর জানালার পাশে দাঁড়িয়ে বলেছিল, তুই রাজনীতি কর, যুদ্ধ কর, আমি পাশে থাকব। তারপর একদিন নূর চলে গেছে। এক ডাক্তারের হাত ধরে। নতুন জীবন, নতুন দেশ, নতুন পরিচয়। নূর ওর কথা রাখেনি। তারপর থেকে আলাউদ্দিন শপথ করেছিল এইসব ভালোবাসার ফাঁদে আর কখনো পা দিবে না। কিন্তু আজ রিদিমার একজোড়া চোখ, তার শান্তভাবে দাঁড়িয়ে থাকা, তার মুখের সেই নিরীহ অভিব্যক্তি কিছুতেই ভুলতে পারছে না আলাউদ্দিন। সিঁড়ি দিয়ে নামতেই মা বললেন, দিন, না খেয়ে বের হবি না আজও? আলাউদ্দিন একটু ক্লান্ত ভঙ্গিতে বলল, মা, আজ পার্টি অফিসে একটু তাড়াতাড়ি যেতে হবে গু। মায়ের জোরাজুরিতে শেষ পর্যন্ত হার মানতে হল। আলাউদ্দিন বসে পড়ল। চামচ হাতে নিয়ে এক গ্লাস অরেঞ্জ জুস তুলছিল, ঠিক তখনই মা হঠাৎ বললেন, দিন, রিদিমা মেয়েটাকে কেমন লাগল তোর? আলাউদ্দিন একটু চমকে তাকাল। তুমি আবার হঠাৎ রিদিমার কথা বলছ কেন? কেন বলব না? মেয়েটাকে দেখেই মনে হয়েছে ঘরোয়া মেয়ে। শান্ত, ভদ্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপালের মেয়ে। শিক্ষিত, সংযত আর শান্ত স্বভাবের। আলাউদ্দিন একটু চুপ করে রইল। প্লেটের ভুনা খিচুড়িতে চামচ দিয়ে আঁচ টান। এরপর ডাইনিং টেবিল থেকে উঠে পড়ে। কথা বলতে চায়নি তখন। মাথার ভেতর কেমন একটা তালগোল পাকানো অনুভূতি। দরজার কাছে গিয়ে নিচু হয়ে জুতার ফিতা বাঁধতে লাগল। মাথা নিচু থাকলেও সে বুঝতে পারছিল মা ওকে লক্ষ্য করছে। তখনই আলতো এক স্পর্শ পড়ে তার কাঁধে। দিন। আলাউদ্দিন ধীরে মাথা তোলে। মা নরম স্বরে বলল, তুই কি ভাবছিস আমি বুঝি না? আলাউদ্দিন কিছু বলল না। তার চোখে যেন সামান্য অস্বস্তি। মায়ের চোখে চোখ রাখতেও পারছিল না। বেলা কাদির কিছুক্ষণ থেমে আবার বলে, জীবন থেমে থাকে না। নূর, তোর অতীত। অতীত থেকে শিক্ষা নেওয়া যায়। তবে অতীত আঁকড়ে তো বেঁচে থাকা যায় না। তুই ওকে ছেড়ে দিসনি। ও তোকে ছেড়ে দিয়েছে। তাহলে কিসের এত তোর দায়বদ্ধতা, কিসের এত পিছুটান? আলাউদ্দিন কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি জানি না মা, কি আমাকে আটকে রেখেছে, আমি সত্যিই জানি না। হয়তো আসল মানুষটা আসার জন্য অপেক্ষা করছিলি। সত্যি কথা বলতো, রিদিমাকে দেখলে তোর কেমন লাগল? বেলা কাদিরের কথায় আলাউদ্দিন আবার কিছুক্ষণ চুপ থাকে। তারপর আলাউদ্দিন হালকা গলায় বলল, ওকে দেখলে মনটা একটু শান্ত হয় গু। মা আলতো করে ছেলের কাঁধে হাত রাখলেন। তাহলে শান্তিটাকে ধরে রাখ দিন, এই জীবনে তা কবার আসে? গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব 9। কাদির ভিলার বসার ঘরটা এই সকালে ছিল খুবই নিস্তব্ধ। জানালার পর্দা হালকা দুলছে। সূর্যের আলো ছড়িয়ে পড়েছে নরমভাবে। বেলা কাদির বসে পড়লেন সোফার এক কোণে। সামনে চায়ের ট্রে। আরেক পাশে বসে ওরহান, তার বড় ছেলেটা তুলনামূলক শান্ত, গম্ভীর, দায়িত্ববান ছোট ছেলের তুলনায়। বেলা চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, ওরহান, তোর ছোট ভাইটার এইবার কিছু করতে হবে।
আমি চাই রিদিমার সঙ্গে ওর বিয়ে দিতে গু। মায়ের এমন ডিরেক্ট কথায় ওরহান কিছুটা অবাক হয়। শান্ত গলায় জবাব দিল। দিন নূরের ঘটনার পর তো নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছে। কাউকে কাছে আসতে দেয় না গি। এই জন্যই তো তোকে বলছি। তুই পারিস ওকে বোঝাতে। রিদিমা মেয়ে হিসেবে শান্ত, ভদ্র, শিক্ষিত। এমন মেয়ে আবার ওর জীবনে আসবে না গি। ওরহান কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর মাথা নিচু করে বলল, আচ্ছা মা, আমি চেষ্টা করব। দিন আমার শুধু ভাই না, ও আমার অর্ধেকও বলা চলে। কিন্তু মা, ও যদি রাজি না হয়? বেলা মৃদু হেসে বললেন, তুই শুধু ওর পাশে দাঁড়া। তুই বুঝালে ও ঠিক বুঝবে। বাকি সব আমি দেখব। ওরহান তখন গভীরভাবে মাকে দেখে একটুখানি মাথা হেলে সম্মতি জানায়। সকাল 8:30। কাদির ভিলার সামনের গেট দিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেল আলাউদ্দিন। গায়ে হালকা নেভি ব্লু শার্ট, চুলগুলো সবেমাত্র পানি দিয়ে ব্যাকব্রাশ করা। গাড়িতে উঠেই ড্রাইভারকে বলল, চলো পার্টি অফিসকু। চট্টগ্রামের পুরাতন শহরে দলীয় অফিসে ঢুকতেই একটু উত্তেজনা টের পাওয়া গেল। একপাশে কর্মীদের জটলা, অন্য পাশে কয়েকজন বয়স্ক নেতা ঠান্ডা গলায় কথা বলছেন। আলাউদ্দিন মুখ শক্ত করে এগিয়ে গেল। ব্যাপারটা ছিল স্থানীয় ওয়ার্ড কমিটির দুই পক্ষের ঝগড়া। আলাউদ্দিন স্বভাবগতভাবে খুবই রাগী। তবে এই পরিস্থিতিতে বহু কষ্টে নিজের রাগকে সংযত করে গাম্ভীর্যের সাথে সবার কথা শুনে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তখনই ওরহান এসে যোগ দেয়। দুই ভাই মিলে পুরো আলোচনা করে সমস্যা মিটমাট করে অফিস থেকে বের হয় দুপুর 2টার দিকে। গাড়িতে বসেই ওরহান বলল, চল একটা চা খাই। মাথাটা ভার লাগছে গি। আলাউদ্দিনও রাজি হয়ে গেল। চল। ওরা গেল পুরনো পাড়ার সেই টং দোকানে, যেখানে দুই ভাইয়ের কত স্মৃতি। চায়ের কাপ হাতে নিয়ে রাস্তার দিকে তাকিয়ে বসে থাকল কিছুক্ষণ। হালকা বাতাস, পাশের দোকানে টিভিতে চলছে পুরনো বাংলা গান। সবকিছু কেমন স্বাভাবিক আর সহজ। এই পরিবেশটাই ওরহান বেছে নীল কথা বলার জন্য। দিন, একটা কথা বলি, মন খারাপ করিস না গি। বল। ওরহান কিছুক্ষণ থেমে বলল, রিদিমা ব্যাপারে বলতে চাই। ওই মেয়ে তোকে ভালো রাখতে পারবে বলে মনে করে মা। মা তোকে ভালোবেসে এই সিদ্ধান্ত নিয়েছে। তোর ভালো চায়। জানিস তো, বিয়ের আগে আমারও সম্পর্ক ছিল অন্য কারো সাথে। কিন্তু বিয়ের পরে আমার জীবনটাই বদলে যায়। আমি খুবই ভাগ্যবান লিলির মতো একজনকে পেয়ে। তাই বলছি, জীবনকে আরেকটা সুযোগ দে গি। আলাউদ্দিন হালকা হাসল। ও আমাকে ভালো রাখতে পারবে? কিন্তু আমি কি পারব ওকে ভালো রাখতে? ওরহান চায়ের চুমুক দিয়ে বলল, তুই পারবি। তুই নূরের মতো কাউকে খুঁজিস না। রিদিমা নূর না, রিদিমা নিজের মত। রিদিমার সঙ্গে নতুন করে শুরু করগু। আলাউদ্দিন কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, আমার কেন জানি না ভয় হচ্ছে গি। ওরহান কাঁধে হাত রেখে বলল, ভয় পেয়ে লাভ নেই। মা তোকে বোঝে, আমিও। আর তুই নিজের মতো সময় নে, কিন্তু দয়া করে এই একটা বার নিজের জন্য, নিজের সুখের জন্য কিছু চিন্তা করগু। আলাউদ্দিন এবার আর চুপ রইল না। মাথা নিচু করে বলল, ঠিক আছে, তুই মাকে বল আমি রাজি। তবে দয়া করে রিদিমার পরিবারের উপর কোনো চাপ সৃষ্টি করবি না। ওরা যদি স্বেচ্ছায় যায় তাহলে যা হওয়ার হবে। ওরহান হেসে বলল, এই তো আমার ভাই। আচ্ছা, মেয়েটা তো ফাতেমার বয়সী, এজ গ্যাপ বেশি হয়ে গেল না? আরে না, আমি মেয়েটার ব্যাপারে খবর নিয়েছি, আমাদের ফাতেমার থেকে 2 বছরের বড় বয়সে। আসলে ওর ইয়ার মিস গেছে। গত বছর ওর মা-মারা যায়, এ কারণে গত বছর মিস গেছে। এর আগের বছর একটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল আমেরিকায়, যেটার ইয়ার ফাইনাল পরীক্ষা গত বছর ছিল। সবকিছু মিলিয়ে বেচারির 2 বছর মিস। বাবা, এত খবর নিয়েছিস? অবশ্যই নিতে হবে, আফটার অল ফ্যামিলি মেম্বার তো, আর যাকে তাকে বানানো যায় না। দুই ভাই আরও কিছুক্ষণ কথাবার্তা বলি রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বিকেল কাদির ভিলার বড় বারান্দায় বসেছিলেন ওসমান কাদির, পাঞ্জাবির পকেটে রাখা ফোনটা হাতে নিয়ে। পাশে এসে দাঁড়িয়ে আছে বেলা কাদির। তুমি ওনাকে ফোন করে ফেলো, এখনই গি। বেলা কাদির বললেন। ওসমান একটু চিন্তিত মুখে বললেন, তুমি নিশ্চিত তো? দিন রাজি হবে? ওরহানের সঙ্গে কথা বলেছি আমি। দিন ওর কথা শুনবে। আর রিদিমাকে আমি দেখেছি। ভালো মেয়ে, ভদ্র, শিক্ষিত।
তুমি নিজেও তো দেখেছ গত বছর ফাতেমার জন্মদিনে এসেছিল ও। ওসমান স্মিত হেসে মাথা নাড়লেন। হ্যাঁ, মনে আছে। খুব শান্ত স্বভাবের মেয়ে গি। তাই তো বলছি। ওর মা তো নেই, বাবা মানুষটা একা মানুষ। প্রিন্সিপাল সাহেব নিজেও কত সম্মানিত লোক। ওসমান ফোনটা বের করলেন, ফাতেমার কাছ থেকে পাওয়া নাম্বারটা নিলেন। তারপর গভীর ভরসায় ডায়াল করলেন। কয়েকবার রিং হওয়ার পর ফোন ধরলেন এক গম্ভীর অথচ নরম কণ্ঠ। আসসালামু আলাইকুম প্রিন্সিপাল সাহেব। আমি ওসমান কাদির বলছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ওসমান সাহেব। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মেয়ে রিদিমাকে ফাতেমার জন্মদিনে দেখেছিলাম গত বছর। আমাদের ওকে বেশ ভালো লেগেছে। আমরা চাই আপনার মেয়ের সঙ্গে আমার ছোট ছেলের যদি কিছু করা যায়। যদি আপনি ও আপনার মেয়ে রাজি থাকেন, আমরা কাল আপনাদের বাড়ি এসে দেখা করতে চাই। প্রিন্সিপাল সাহেব হালকা হেসে বললেন। রিদিমা এখন ঘরে আছে। ওর সঙ্গে কথা বলবো। আপনারা কাল বিকেলে আসেন, আমরাও অপেক্ষায় থাকব। ফোনটা কেটে রেখে ওসমান বেলার দিকে তাকালেন। সব ঠিক। কাল বিকেলে যাচ্ছি আমরা। গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব 10। রাত নেমেছে কি ছায়া নিরেগু। ঘরটা নরম আলোয় ঢাকা, বাতাসে বইয়ের পাতার গন্ধ। রিদিমা বসে আছে জানালার ধারে, হাতে ধরা এক পুরনো উপন্যাস। সে গা ভাসিয়ে দিয়েছে লেখার ছন্দে, বাস্তব আর কল্পনার মাঝামাঝি এক নির্জন শান্তিতে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে এক পরিচিত কণ্ঠ। আসব। সে মাথা তুলে দেখে রহিমুর রহমান দাঁড়িয়ে আছেন। চোখে চিরাচরিত গাম্ভীর্য, তবুও কণ্ঠে এক অদ্ভুত কোমলতা। তারা কাল বিকেলে আসছে গি। এক মুহূর্ত থেমে যায় সময়। রিদিমা তার বাবার চোখের দিকে তাকায়, তারপর হালকা মাথা নাড়ে। ঠোঁটের এক কোণে জমে ওঠে একটা মৃদু, রহস্যময় হাসি, যেন সে জানত এই দিন আসবে। তবে এত তাড়াতাড়ি তা সে কল্পনাও করেনি। বাবা চলে যান, কিন্তু ঘরের বাতাসে থেকে যায় তার কথার প্রতিধ্বনি। রিদিমা ধীরে ধীরে পাশের তাক থেকে তার ডায়েরি তুলে নেয়। পাতাটা খুলে কলমে লিখে যায় নির্ভার অথচ গভীর লাইন। সবকিছু যেন ঠিক তখনই ঘটে যখন তা হওয়া উচিত। অথচ মনে হয় এটা তো কখনো ভাবিনি। অপ্রত্যাশিতই হয়তো সবচেয়ে সত্যিকারের প্রত্যাশা। কলমটা থেমে যায়, আলোটা ম্লান হয়ে আসে। বাইরের আকাশে হয়তো চাঁদ উঠেছে, কিন্তু রিদিমার মুখে এক আলাদা আলো। শুরু হচ্ছে তার গল্পের নতুন অধ্যায়। পরের দিন সকাল থেকেই কাদির ভিলায় ব্যস্ততা। সবাই অপেক্ষা করছে কখন বিকাল হবে। বিকালে সবাই সেজেগুজে প্রস্তুত। বেলা কাদির চোখে একটু নার্ভাস উত্তেজনা, আর ফাতেমা, সে তো যেন আকাশে উড়ছে। গাড়ির সামনে বসে বসে সে খুনসুটিতে ব্যস্ত, মাঝে মাঝে এমন উচ্ছ্বাসে হাসছে যেন তারই বিয়ে ঠিক হচ্ছে। আলাউদ্দিন পাশ থেকে কাঁধ ঝাঁকিয়ে বলে উঠল, আগে রাজি তো হোক, তখন নয় রাক্ষসীর মতো হাসবি। সবাই হেসে ওঠে। গাড়ি থামে রিদিমাদের বাড়ির সামনে। দরজার উপর ধাতব নামফলকে খোদাই করা। ছায়া নির। বাড়ির ভেতরে ঢুকতেই শীতল, শান্ত এক পরিবেশ। দেয়ালে শয়ত্নে সাজানো কিছু শিল্পকর্ম, একটা পুরনো পিয়ানো ঘরের এক কোণে দাঁড়িয়ে নির্বে। প্রিন্সিপাল স্যার দরজায় এসে নিজেই সবাইকে অভ্যর্থনা জানান। ওহ, আসুন আসুন। ফাতেমা, কি খবর তোমার? কুশল বিনিময় শেষে তিনি সবার জন্য বসার ব্যবস্থা করেন। সোফায় বসে ওরহান আলতো করে চোখ বুলিয়ে নেয় বাড়ির ভেতরে, সুচারু রুচির ছাপ সর্বত্র। একটু পরেই প্রিন্সিপাল স্যার বলে উঠলেন, রিদিমা একটু বাইরে গেছে। 5 মিনিটের মধ্যে চলে আসবে। বসুন, ততক্ষণে চা আসছে। বাড়িটি কাদির ভিলার মতো প্রাসাদসম না। একতলা, ছোট্ট পরিসর, কিন্তু যথেষ্ট পরিপাটি এবং নান্দনিকতায় পরিপূর্ণ। যেন বাড়ির দেয়াল, জানালা, প্রতিটি কোণা কথা বলে, শান্ত, নান্দনিক এক জীবনের গল্প। অফ হোয়াইট রঙে রাঙানো দেয়াল, ছোট্ট একটা বারান্দা যেখানে টব ভর্তি মানি প্ল্যান্ট, রঙিন পাথর, জবা আর তুলসী গাছ সারিবদ্ধভাবে সাজানো। বাড়িতে থাকে মাত্র 2 জন, প্রিন্সিপাল স্যার আর তার মেয়ে রিদিমা। প্রিন্সিপাল স্যার অতিথিদের শুধু বসতে বলেই থেমে যাননি, বরং বাড়ির এক একটা ঘর ঘুরিয়ে দেখাচ্ছিলেন, যেন নিজের ভালোলাগাগুলো ভাগ করে নিচ্ছেন। এই ঘরটা আমাদের ছোট্ট লাইব্রেরি। স্যার একটা রুমের দরজাটা খুলে বললেন। ঘরটায় ঢুকতেই নরম আলো এসে পড়ছিল বড় জানালার পাশের উইন্ডোজ সোফায়। সে জানালার পাশে বসলে বাহিরের সবুজ বাগান, দূরের পাহাড় আর আকাশের মেঘ, সব একসাথে ধরা দেয় চোখে।
বই ছড়ানো ছিটানো এদিক ওদিক, টেবিলের উপর খোলা একটা উপন্যাসের পাতা নড়ছে হাওয়ায়। ঘরটা যেন বইয়ের গন্ধে ভরেছিল। পাশে হাতঘড়ি আর রঙিন একটা বুকমার্ক। প্রিন্সিপাল স্যার মৃদু হাসলেন। আসলে আমার মেয়েটা পড়তে খুব ভালোবাসে। সময় পেলে বইয়ের সাথেই সময় কাটায়। আর বই পড়ার সময় সে এই বাড়ির কোনো কিছুতেই আর খেয়াল রাখে না। অগোছালোটা ওর স্বভাব হয়ে দাঁড়ায়। বেলা কাদির হেসে ফেলে বললেন, এই অগোছালোতা তো বরং ভালো। গুছিয়ে রাখার দায়িত্ব আমাদের ছেলেটার উপরই থাকুক। এই কথার পর আবারও ঘরটা হালকা হাসিতে ভরে গেল। গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব 11। সবাইকে ঘর ঘুরিয়ে দেখানোর পর প্রিন্সিপাল স্যার বসার ঘর সবাইকে নিয়ে আসলেন। আলাপচারিতার এক পর্যায়ে কাদের পরিবারের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আমি জানি এই কথাগুলো হয়তো প্রথম পরিচয়ে বলা হয় না। কিন্তু আমি চাই আপনারা রিদিমাকে পুরোপুরি জানার পরই সিদ্ধান্ত নিন। ঘরে উপস্থিত সবাই মনোযোগ দিয়ে শুনছিল। তিনি শুরু করলেন, রিদিমা যখন 5 বছরের, তখন ওর মায়ের সঙ্গে আমার ডিভোর্স হয়। পারিবারিক কিছু সমস্যার কারণে আমরা আলাদা হয়ে যাই। এরপর ওর মা ওকে নিয়ে আমেরিকায় চলে যায়। সেখানেই স্কুলিং হয়েছে ওর। কিন্তু গত বছর ওর মা এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে রিদিমা একেবারেই একা। ওর ভেতরটা যেন একদম নিস্তব্ধ হয়ে গেছে। কারো সাথে তেমন মিশে না। যেহেতু অ্যাক্সিডেন্টটা ওর চোখের সামনে হয়েছে তাই ও ট্রমাটাইজ হয়ে আছে। বেলা কাদির বললেন, আমি আগেই বুঝতে পেরেছি স্যার। মেয়েটার ভিতরে কোনো একটা দুঃখ রয়েছে যা ওকে এতটা নিশ্চুপ করে রেখেছে। প্রিন্সিপাল স্যার মাথা ঝুঁকিয়ে বললেন, আমি চাই না আপনারা না জানে কোনো সিদ্ধান্ত নেন। আমি চাই ওকে মেনে নেওয়া হোক ওর অতীতসহ। কারণ ওর অতীতই ওকে এমন করে ফেলেছে। ওসমান কাদির তখন শান্তভাবে বললেন, ধন্যবাদ স্যার আমাদের সব জানানোর জন্য। আপনি চিন্তা করবেন না। আমরাও চাই এমন একটা পরিবারের সাথে সম্পর্ক গড়তে যারা সৎ। আমাদের ওকে নিয়ে কোনো আপত্তি নেই। ঘরের হালকা আলাপ চলাকালীন হঠাৎই দরজায় বেল বেজে উঠল। প্রিন্সিপাল স্যার মুচকি হেসে বললেন, ওই এসেছে, পাশের লাইব্রেরিতে গিয়েছিল। কিছু লিমিটেড এডিশনের বই এসেছে, ও সেগুলো হাতছাড়া করতে চায়নি। দরজাটা খুলতেই ঘরে প্রবেশ করে রিদিমা। হাতে ছিল একটা কাগজের ব্যাগ, ভেতরে বোঝা যাচ্ছিল বই আছে। আসসালামু আলাইকুম সরি, একটু দেরি হয়ে গেল। রিদিমার শান্ত উক্তিটি শুনে বেলা কাদির একটু এগিয়ে আসেন। ওয়ালাইকুম আসসালাম মা, কোনো সমস্যা নেই। তা বইগুলো পেয়েছ তো? আমাদের বাড়িতেও একটা বড় লাইব্রেরি আছে। আশা করি তোমার কোনো সমস্যা হবে না। তারপরেও যদি তোমার আরও বই দরকার হয় আমাদের দিন তো আছে, না এনে দিলে কানের নিচে দিব একটা গু। ঘরের সবাই বেলা কাদিরের কথায় না হেসে পারল না। আলাউদ্দিন সোফায় বসে মাথা নিচু করে আছে। ঠোঁটে তার লাজুক হাসে। লিলি একটু সরে এসে ফিসফিস করে আলাউদ্দিনকে বলে, দিন পারফেক্ট কাপল তোমরা। তুমি যেমন অনেক করা, তেমনি এই মেয়েটার ধৈর্য ভয়ঙ্কর রকম গভীর। ফাতেমা তো প্রায় লাফিয়ে উঠে বলল, তুই আমার ভাবি হবি, ভাবতে পারছিস? এই তোকে আমি কি বলে ডাকব? ওসমান কাদির রিদিমার দিকে তাকালেন। তার চেহারায় ছিল এক ধরনের কোমলতা। তিনি মৃদু হেসে বললেন, রিদিমা একটা কথা জিজ্ঞেস করব মা? রিদিমা ভদ্রভাবে মাথা ঝুঁকিয়ে বলল, জিউ। ওসমান কাদির একবার প্রিন্সিপালের দিকে তাকালেন, তারপর সোজাসুজি বললেন, তুমি কি এই বিয়েতে রাজি? তোমার নিজের মতো জানাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঘরটা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। সবাই রিদিমার দিকে তাকিয়ে। রিদিমা শান্তভাবে তাকালেন। তার কণ্ঠে কোনো কাঁপুনি ছিল না, সে বললেন, বাবা যা চাইবে তাই হবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত সকলের চোখে মুখে একটা স্বস্তির ভাব প্রকাশ পেল। লিলি এবার আলাউদ্দিনকে ফিসফিস বলল, ভাই আমার কেন যেন সন্দেহ হচ্ছে মেয়েটা সত্যি আমেরিকা বড় হয়েছে কিনা। চরম ভদ্র মেয়ে। তুই জিতেছিস, জীবনে কোনো একটা ভালো কাজ নিশ্চয়ই করেছিস, যার কারণে এত ভদ্র একটা মেয়ে তোর কপালে জুটল। আলাউদ্দিন চোখ বড় বড় করে তাকালো লিলির দিকে। ওসমান কাদির রিদিমাকে বললেন, ঠিক আছে মা, তোমার ভরসার মর্যাদা রাখার চেষ্টা সর্বোচ্চ করব আমরা। সেদিন ছায়ানীরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় এক অনাড়ম্বর রিং সেরিমনি। আলাউদ্দিন রিদিমার আঙুলে পরিয়ে দেয় আংটি, চারপাশে হাসি, মৃদু আলাপ।
বিয়ের দিন ঠিক হয় মাত্র ১-৫ দিন পর। সবাই বিদায় নেয়। রিদিমা নিঃশব্দে নিজের রুমে ফিরে যায়। রুমটা অন্ধকার। শুধু জানালার ফাঁক গলে আসছে ল্যাম্পপোস্টের হালকা আলো। রিদিমা জানালার পাশে বসে পড়ে। রিদিমা ধীরে ধীরে তার বাম হাতটা তুলে ধরে, আঙুলে জ্বলজ্বল করছে সেই আংটি। চোখ আটকে আছে আংটির মাঝখানে। ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ। রিদিমা ঘু। প্রিন্সিপাল স্যারের গলা। রিদিমা কোনো উত্তর দেয় না। স্যার ধীরে ধীরে ঢোকেন। আলো না জ্বালিয়ে অন্ধকারেই দাঁড়িয়ে বলেন, যা করছো সব ভেবে করছো তো? এই খেলাটা খুব নির্দয়। রিদিমা এবারও কোনো উত্তর দেয় না। শুধু ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি তার। স্যার কিছুক্ষণ তাকিয়ে থাকে রিদিমার দিকে, তারপর মাথা নেড়ে বেরিয়ে যায়। রুম আবার নিঃশব্দ। রিদিমা তলিয়ে যায় এক অজানা দুনিয়ায়। গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব ১২। রিদিমাদের লাইব্রেরিটা যেন এক নীরব জাদুমন্ত্র ছড়াচ্ছিল চারপাশে। বাইরের আলো জানালার ফাঁক গলে ঢুকছিল ভিতরে। দুজন মানুষ মুখোমুখি বসে আছে ছোট্ট কাঠের টেবিলের দুই পাশে। আলাউদ্দিন একটু অস্বস্তিতে হাত গুটিয়ে বসে। এই বিয়েটা, আমি জানি, অনেক দ্রুত ঠিক হয়েছে। কিন্তু তোমার সত্যি সম্মতি আছে তো? রিদিমা জানালার বাইরে তাকিয়েছিল। ধীরে বলল, বাবা যা বলবে তাতেই আমার সম্মতি গু। আলাউদ্দিন কিছুক্ষণ চুপ করে থাকে। একটা শ্বাস নিয়ে বলে, একটা কথা বলি? আমি কারও অতীত নিয়ে বিচার করতে চাই না, কিন্তু নিজেরটা গোপনও রাখতে চাই না। ৩ বছর আগে একটা সময় আমি সত্যিই কাউকে ভালোবাসতাম। কিন্তু সে মানুষটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। রিদিমা এবার সরাসরি আলাউদ্দিনের চোখে চোখ রাখে বলল, আমি বর্তমানে বিশ্বাসী। অতীত নিয়ে আমি ভাবি না। আলাউদ্দিন একটু থেমে জিজ্ঞেস করে, তোমার ফেসবুক আইডি দিতে পারো? রিদিমা খান। রিদিমা হালকা স্বরে বলে, রিদিমা খান? আলাউদ্দিন একটু গলা উঁচু করে জিজ্ঞেস করে। হ্যাঁ। রিদিমা ওর দেয়। আলাউদ্দিন ফোন বের করে রিকোয়েস্ট পাঠায়। প্রোফাইল ফটোতে কোনো ছবি নেই, কভার ফটো শুধু একটা লাইব্রেরির ছবি। দুজনেই নাম্বার এক্সচেঞ্জ করে নেয়। রাত প্রায় ১২টা। আলাউদ্দিন বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল দুপুরের লাইব্রেরির দৃশ্যটা। সেই জানালার ধারে বসা শান্ত, অল্প কথা বলা মেয়েটা। রিদিমা খান, যার ফেসবুক আইডিতে নেই একটাও ছবি, নেই কোনো প্রকাশ্য পোস্ট। যেন একটা অদৃশ্য দেয়ালের পেছনে লুকিয়ে রাখা এক পৃথিবী। হঠাৎ ফোনে টুং করে একটা শব্দ হয়। ফেসবুক মেসেঞ্জার। প্রোফাইলের নাম রিদিমা খান। একটু কথা ছিল। কল দিতে পারি? আলাউদ্দিনের ভ্রু কুঁচকে যায়। এই মেয়ে হঠাৎ কল কেন করতে চাইছে? তবুও সে লিখে, অফকোর্স। একটু পরে রিং বাজে। আলাউদ্দিন ফোন ধরে। হ্যালো, আমি একটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম। রিদিমার কণ্ঠ শান্ত কিন্তু স্পষ্ট। আমাদের বিয়েটা নিয়ে গিয়ে। আলাউদ্দিন কিছু না বলে শুনছিল। আমি চাই না বড় কোনো অনুষ্ঠান হোক, কোনো গ্যাদারিং, শোরগোল, চোখ ধাঁধানো আয়োজন। আমি চাই শুধু সামান্য কিছু মানুষ থাকুক, যাদের থাকা দরকার। আলাউদ্দিন একটু থেমে বলল, কোনো কারণ? রিদিমা শান্ত গলায় বলল, আমি গ্যাদারিং পছন্দ করি না, তার উপর সেটা যদি আমাকে নিয়ে হয় তাহলে তো কখনোই না। আলাউদ্দিন বোঝে ব্যাপারটা। আসলে এতদিনে তো এতটুকু বুঝতে পেরেছে যে মেয়েটা যথেষ্ট শান্ত আর অ্যান্টি সোশ্যাল টাইপ। ঠিক আছে, আমি বাবাকে বলবো। তোমার যেমন ইচ্ছা সেভাবেই হবে। একটা ছোট নিঃশ্বাস পড়ে ফোনের ও প্রান্তে। থ্যাঙ্কস। আলাউদ্দিন হেসে বলে, আর কিছু? রিদিমা একটু চুপ করে, তারপর বলে, না। কথাটা শুনে আলাউদ্দিন একটু থেমে যায়। তারপর বলে, তুমি যদি কখনো কিছু বলতে চাও, আমি আছি। বিনা সংকোচে আমাকে জানাবে। ফোনটা কেটে যায়। কিন্তু রিদিমার মনে যেন একটা ছোট ঢেউ বয়ে যায়, নীরব কিন্তু গভীর। পরদিন দুপুরে ডাইনিং টেবিলে বসে সবাই যখন দুপুরের খাবার খাচ্ছিল, আলাউদ্দিন কথাটা তোলে। একটা কথা বলার ছিল। সবাই আলাউদ্দিন দিকে তাকায়। রিদিমা চায় বিয়েটা যেন খুব সাদাসিধা হয়। কোনো গ্যাদারিং, জমকালো আয়োজন না। শুধু আমাদের আপনজনদের নিয়ে ছোট পরিসরে। কি? ফাতেমা চোখ বড় করে বলল, মানে?
বিয়ে হচ্ছে আর কেউ জানবেই না। ওরহান ভ্রু কুঁচকে বললেন। দিন এমন হুট করে এমন সিদ্ধান্ত? কারণটা কি? আলাউদ্দিন একটু চুপ করে থেকে বলল। কারণটা রিদিমার গ্যাদারিং, ক্যামেরা, ভিড়, ওর ভালো লাগে না গি। বেলা কাদির শান্ত গলায় বললেন। এই বাড়িতে সবার মতামতের দাম আছে। তবে যদি তুই আর রিদিমা এইটা চাস তাহলে আমরা ছোট পরিসরে করব গো। লিলি হালকা হেসে বললেন। আনুষ্ঠানিকতা বড় না, সম্পর্কটাই বড়গ। ওরহান ভ্রু কুঁচকে বলল। তবে একেবারে সাদামাটা যেন না হয়, অন্তত দুই পরিবারের মানুষগুলো তো থাকবেই। ঠিক তখনই নীরবতা ভাঙলেন ওসমান কাদির। গম্ভীর কণ্ঠে বললেন। একটা কথা মনে রেখো, এই বিয়ে আমাদের ইচ্ছেতে হচ্ছে না, হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছেতে, হচ্ছে ওদের ভবিষ্যতের জন্য। আর ভবিষ্যতের শুরুটা যদি ওদের মতো করে হয় তাতে আপত্তি কিসের? দিন ওর পাশে থাকবি, আর বাকি দায়িত্ব আমাদের উপর ছেড়ে দে গি। পড়া শেষে রিয়েক্ট এবং কমেন্ট করবেন প্লিজ, এতে আমি পরবর্তী পর্ব লেখার উৎসাহ পাব। গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব ১৩। বিকেলের দিকে গাড়ি থেকে নেমে আসছিলেন ওসমান কাদির, এমন সময় তার ফোনটা কাঁপতে শুরু করল। স্ক্রিনে ভেসে উঠল নামটা। প্রিন্সিপাল ওয়াসিমার ওয়াশম্যান খ্যানকি। ততদিনে এই বিয়ের প্রক্রিয়া নিয়ে ফোনে যোগাযোগ হয়েছে কয়েকবার, কিন্তু এইবারের সুরটা যেন একটু আলাদা। ওসমান কাদির কল রিসিভ করে বললেন। আসসালামু আলাইকুম প্রিন্সিপাল সাহেব। সবকিছু ঠিক তো? ওয়ালাইকুম আসসালাম কাদির সাহেব। একটি গুরুত্বপূর্ণ অনুরোধ নিয়ে ফোন করেছি আপনাকে গু। ওসমান কাদির গলার স্বর নম্র করে বললেন। জি নিশ্চয়ই। বলুন, আমি শুনছি গু। আমার এই একমাত্র মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আবেগ। আমি চাই বিয়ের দিন সে যেন আমার পরিচয় সাজে। সেদিন ওর গহনা, পোশাক, সবকিছু আমি দিতে চাই। আপনি কিছু ভুল বুঝবেন না, এটা আমার পিতৃত্বের একটা ইচ্ছা, আর হয়তো কিছুটা দাবিও। ওসমান কাদির কিছুক্ষণ নীরব থেকে সম্মানজনকভাবে উত্তর দিলেন। আপনার আবেগ আমি বুঝতে পারছি রহিমুর সাহেব। একজন বাবার পক্ষ থেকে এই ইচ্ছা একেবারেই স্বাভাবিক এবং শ্রদ্ধার যোগ্য। আমি কথা দিচ্ছি, আপনি যেভাবে চান সেভাবেই হবে গু। রহিমুর রহমানের কণ্ঠে প্রশান্তির ছায়া। আপনাদের এই উদারতা আমি মনে রাখব কাদির সাহেব। আর আমি আশাবাদী আলাউদ্দিন রিদিমার জন্য একজন সৎ জীবনসঙ্গী হবে গু। ওসমান কাদির হালকা হেসে বললেন। সেই দোয়া আমরাও করি প্রিন্সিপাল সাহেব। আমাদের এই নতুন আত্মীয়তার শুরুতে পারস্পরিক সম্মান থাকলেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় গ। ফোন রাখার পর কিছুটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন ওসমান কাদির। তারপরে চলে গেলেন বাড়ির ভেতরে। অন্যদিকে কাদির ভিলার ভেতরে প্রস্তুতি চলছে। ধুমধাম না হলেও ঘরোয়াভাবে সাজানো হচ্ছে উঠোনটা। আলোফানুষের লাইট ঝুলছে বারান্দা জুড়ে, কাঁচা গোলাপের মালা এনে রাখা হয়েছে একপাশে। ফাতেমা কাদির ফুফাতো বোন রিদওয়ানা আপার সাথে কুশল বিনিময়ে ব্যস্ত। ওরহান বলছিল বন্ধুদের ফোনে। আমাদের বাড়িতে বিয়ে, একটু হইচই তো হবেই। তবে জানিস, এবার পার্টি অফিসে একটা বর খাওয়ার আয়োজন থাকছে। শুধু ঘরের লোক না, অফিসের সবাই থাকবে। দিনের রেপুটেশনের প্রশ্ন, বুঝলি, চলে আসিস কিন্তু গু। ছায়ানীর আর কাদির ভিলার এই দুই বাড়ির মাঝে তৈরি হতে লাগল এক অদৃশ্য সেতু। একটা প্রস্থানের প্রস্তুতি, একটা আগমনের অপেক্ষা। কিন্তু এত নিখুঁত প্রস্তুতির মাঝেও কেউ জানে না, এই বিয়ে শুধু দুজন মানুষের নয়, বরং এক অলক্ষ্য গল্পের শুরু। পার্টি অফিসে সাজসজ্জার তোড়জোড় চলছে। বিয়েটা ঘরোয়া হবে ঠিকই, কিন্তু রাজনৈতিক পরিচয়ের কিছু জায়গা ঠিক ঘরোয়া থাকে না। আলাউদ্দিন পার্টি অফিসে ঢুকতেই ছেলেরা যেন আরও দুগুণ গতি পায়। আলী, ওই ব্যানারটা বাঁকা লাগতেছে। আমার চোখে যদি পড়ে আবার মাথায় তুলে আছাড় মারব। কিরণ, বলেছি তো টেবিলের গ্লাসগুলো সোজা কর, এই গরুর হাট বানাইছত। মুন্না, কই গেলি তুই? খাইতে গেছিস না কি আবার? ঠিক তখনই গাড়ির শব্দে পেছন ফিরে তাকায় আলাউদ্দিন। সাদা রঙের একটা গাড়ি এসে থামে দরজার সামনে। গাড়ি থেকে নামল আলাউদ্দিনের একমায় ফুফাতো ভাই রাজ। গত 2 মাস মা রাজিয়া বেগমকে নিয়ে আমেরিকায় ছিল। রাজিয়া বেগম হৃদরোগে আক্রান্ত হয়। তাই তার চিকিৎসা চলছিল সেখানে। বাপরে, বিয়েটা তোর সাজাচ্ছিস জেন মেয়র নির্বাচনের অফিস গু। আলাউদ্দিন চোখ শুরু করে তাকায়। তো এখানে কি গোলাপের বাগান বানাবো নাকি? আর তাছাড়া এখানে তো শুধু খাওয়া দাওয়া হবে। রাজ হেসে বলে। যাই হোক, শেষ পর্যন্ত আমার বন্ধুর মনে রং লেগেছে, এটাই অনেক গু। আলাউদ্দিন রাজের কথায় জবাব দেয়।
এইটা অ্যারেঞ্জ ম্যারেজ গ? একটু দম নিয়ে আবার বলে, আচ্ছা দেখা যাবে কতদিন অ্যারেঞ্জ থাকে, কিন্তু দিন একটা কথা জিগাই। রিদিমা কেমন? রাগী? মিষ্টি? নাকি তোর মতো? ও কি খাবারের জিনিস নাকি? হু নাউস? আলাউদ্দিন ভ্রু কুঁচকে তাকায়। ফটকামি বন্ধ করে এখন যা, গেস্ট লিস্ট দেখে আয়। আরে বাপরে, এখনই মেজাজ উঠছে। মেয়ে নিয়ে কথা বললেই গোসা, হাহা। রাজ একটু হেসে সরে যায়, কিন্তু যাওয়ার সময় পেছন ফিরে বলে, তোকে দেখে অনেক খুশি লাগছে রে গি। আলাউদ্দিন চুপ করে থাকে, মুখে কিছু না বললেও চোখে হালকা হাসির রেখা। ওদিকে ছায়ানীরে তেমন কোনো আয়োজন নেই। হাতে গোনা কিছু আত্মীয় এসে বসেছে। বাড়ির একপাশে টেবিলে কিছু হালকা নাশতা, আর অন্য পাশে ধীর চাপা আলাপ। বিয়ের সাজ নেই এখানে, নেই কোনো জাঁকজমক। রিদিমা লাইব্রেরি উইন্ডোসফায় বসে থ্রিলার উপন্যাস পড়ছিল। বাইরের সূর্যের আলো পড়ছে মুখে, কিন্তু ভেতরটা যেন অন্ধকার। ঠিক তখনই ঘরে ঢুকলেন লুৎফর বেগম, রিদিমার ফুফু। লম্বা বোরখা গায়ে, হাতে সোনার চুড়ি ঝমঝম করছে। চোখ দুটো পরীক্ষা করার মতো করে রিদিমার দিকে তাকালেন। ছোটবেলায় তো দেখছি বেশ কালচে ছিলি, এখন দেখি একদম টিভির নায়িকা, এত ফর্সা হইলি কেমনে? এইসব বিদেশি ক্রিম ট্রিম ইউজ করিস নাকি? রিদিমা মাথা নিচু করে থাকে, কোনো উত্তর দেয় না। তোর মা তো তালাক নিয়ে কত্ত কেলেঙ্কারি করল, পরে আবার তোকে নিয়ে আমেরিকা চলে গেল, আর এখন আবার সেই বাপের ঘাড়ে এসে পড়লি। হু, আর শুনেছি তোর বিয়ে নাকি খুব ঘরোয়াভাবে হচ্ছে। কেন হচ্ছে তা তো বুঝি। বাইরের মানুষ দেখলে তো আবার প্রশ্ন করবে, কেন এই রকম বিয়ে? বুয়ের কোনো খুঁত লুকাতে নাকি? ধুমধাম করে হলে যদি সবাই জেনে যায় বুয়ের মায়ের চরিত্র। রিদিমা কোনো কথা বলে না। দরজার আড়ালে দাঁড়িয়ে ছিল দুজন, ফাতেমা এবং আলাউদ্দিন। আসলে ওরা এসেছিল রিদিমার হাতের মাপ নিতে, চুড়ির ডিজাইন ঠিক করার জন্য। আলাউদ্দিন আসতে চায়নি, বলেছিল, আমি গিয়ে কি করব, তুই যা গু। কিন্তু ফাতেমা বলেছিল, আরে চল, এত কিসের লজ্জা, আগামীকালই তো বিয়ে। রিদিমা তোর ঘরেই তো আসবে গু। আলাউদ্দিন কিছু বলে না, চোখ সরায় না রিদিমার দিক থেকে। পড়া শেষে রিজেক্ট এবং কমেন্ট করবেন দয়া করে, এতে আমি পরবর্তী পর্ব লেখার উৎসাহ পাই। গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব ১৪। আলাউদ্দিনের চোখের গভীরে অদ্ভুত এক অস্থিরতা। দরজার আড়াল থেকে রিদিমার নীরবতা, তার মাথা নিচু করে অপমান সহ্য করা, সবই দেখেছে সে। একটুও নাটকীয় না, একটুও প্রতিরোধ নেই, অথচ সেই নীরবতার মধ্যেই যেন ছিল শত চিৎকার। তার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। ফাতেমা চোখ তুলে তাকাল ভাইয়ের দিকে। তোর রাগটা বুঝতে পারছি ভাই। রাগ তো আমারও হচ্ছে। রিদিমা সবচাইতে কাছের বান্ধবী আমার, আমার বেস্ট ফ্রেন্ড। ও কারো বিরুদ্ধে কিছু বলে না, কখনো প্রতিবাদ করে না। তাই মানুষ ওকে যখন যা ইচ্ছা যেমন ইচ্ছা বলে যায়। কিন্তু এখন মাথা গরম করলে চলবে না। আগামীকাল বিয়ে, বিয়েতে যেন কোনো সমস্যা না হয় সেটা খেয়াল রাখতে হবে গু। আলাউদ্দিন নিচু গলায় বলল, ফাতেমা, আজকে আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, এই মেয়েটাকে আমি রক্ষা করব, এরকম মানুষের কুনজর থেকে আমি সব সময় ওকে আগলে রাখব গু। ফাতেমা আর কিছু বলল না, শুধু ভাইয়ের কাঁধে হাত রাখল। আর মনে মনে বুঝে গেল, এই বিয়েটা আলাউদ্দিনের জীবনে শুধু দায়িত্ব নয়, ধীরে ধীরে হয়ে উঠছে এক চুপচাপ বদলে যাওয়া অনুভব। রাতের ছাদটা যেন তিনজন আপন মানুষের ছোট একটা জগৎ। ওরহান, রাজ আর আলাউদ্দিন, তিন ভাই, তিনটা আলাদা ব্যক্তিত্ব, কিন্তু হৃদয়ের একদম কেন্দ্রে পরস্পরের ছায়া। ওরহান চায়ের কাপটা ঠোঁট ছুঁয়ে মুচকি হেসে বলল, কাল আমাদের দিনের বিয়ে, ভাবা যায় ভাই, দিন স্বাধীনতার শেষ প্রহর উপভোগ করে নেই। রাজ সঙ্গে সঙ্গে যোগ দিল, শুনলাম মেয়েটা নাকি গাছের মতো চুপচাপ থাকে। বিয়েতে কবুলটা বলবে তো? ওরহান হেসে বলল, ও বলবে না তো ওর বাপ বলবে গু। আলাউদ্দিন চোখ তুলে বলে উঠল, ওর বাপকে বিয়ে করব কেন, বাড়িতে বউ আনতে যাচ্ছি, জামাই না। একসাথে তিনজনের হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। ওরহান এবার গম্ভীর গলায় বলল, তবে একটা কথা বলি দিন, এইবার আর কারো জন্য পেছন ফিরে তাকানো চলবে না। এবার রিদিমার পাশে দাঁড়াতেই হবে গু। আলাউদ্দিন মাথা নিচু করল না, চোখও নামাল না, শুধু দ্বিস্বরে বলল, কথা দিলাম এইবার আর পিছনে ফিরে তাকাব না, বরং কারো হাত ধরে সামনে এগিয়ে যাব গু।
রাজ ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলে, বেশ বলছিস। কিন্তু আমার সেই কারো হাত কবে আসবে রে? তোরা কি ভুলে গেছিস? তোদের এই বাড়িতে এখনও একটা হ্যান্ডসাম সিঙ্গেল ছেলে রয়েছে। ওরহান বলে, ইস, রিদিমার একটা বোন হলে খুব ভালো হতো, কালকে একসাথে দুইটা কাজ হয়ে যেত। আলাউদ্দিন হালকা একটা হাসি দেয়। হাসির আড়ালে চাপা থাকে একরাশ টেনশন, একরাশ প্রত্যাশা। গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব 15। ছায়ানিদের ছাদের সাজসজ্জা সাদামাটা, অথচ রুচিশীল। সাদায় মোড়া বাড়ির ছাদ যেন এক পবিত্র মঞ্চ, যেখানে আজ হৃদয় মিলবে হৃদয়ের সাথে। আলাউদ্দিন বসে আছে আসরের মাঝখানে মধ্যেমনি হয়ে। মনের ভিতরে কিছু একটা নীরব আলোড়ন চলছে। তখনই কেউ বলল, কনে আসছে গি। সিঁড়ির ধাপে ধাপে উঠতে লাগল রিদিমা। সে বেনারসি পরেনি। পরেছে এক লাল জামদানি, নিৎসার স্নিগ্ধতায় মোড়ানো। সোনার গহনা তার গায়ে ছিল, তবে সে গয়নাগুলোর চেয়ে বেশি ঝলক দিচ্ছিল তার নিজস্ব এক ব্যক্তিত্ব, একটা নীরব আত্মবিশ্বাস, এক ধরনের শক্তি। ছাদে থাকা সবাই যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। হাওয়া যেন থেমে গেছে। ফাতেমা ফিসফিস করে বলল, দেখেছ কত সুন্দর লাগছে? যেন ছবির মতো। লিলি উত্তর দিল, আমি তো চোখ সরাতেই পারছি না, মাশাল্লাহ। এই ফাতেমা, মাশাল্লাহ বল। মাশাল্লাহ, মাশাল্লাহ গু। আলাউদ্দিন তাকিয়ে রইল। আর চোখ ফেরাতে পারল না। তার হৃদয়ের এতদিন ধরে যে দেয়াল সে গড়ে তুলেছিল, সব নিঃশব্দে চুরমার হতে লাগল। রাজ পাশ থেকে বলল, দেখছ ওরহান ভাইয়া দিন কিভাবে আমাদের নিষ্পাপ ভাবিটার দিকে তাকিয়ে আছে? আরে ভাই, মুখটা বন্ধ কর, ওইটা তোরই বউ হবে। রিদিমার মুখে কোনো হাসি ছিল না, কারো চোখে চোখ রাখেনি সে, তবুও সে যেন সবার চেয়ে বেশি কিছু বলছিল। আলাউদ্দিনের বুকের ভেতর এক অচেনা উষ্ণতা ছড়িয়ে পড়ল। এদিকে এক কোণায় দাঁড়িয়েছিলেন ওসমান কাদির। তার চোখ রিদিমার মুখে আটকে গেল। কয়েক মুহূর্তে তার চোখের পাতা যেন কাঁপল। বুকের ভেতরটা টনটন করে উঠল। কিন্তু প্রকাশ করল না। শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। দৃষ্টি আটকে গেল সেই মুখে, যেটা তার নিজের কোনো পুরনো অতীতের দরজা নাড়া দিয়ে গেল যেন। আর আলাউদ্দিন? সে মনে মনে বলল, তাহলে এই হল আমার অর্ধাঙ্গিনী গ। আলাউদ্দিন কাদির বসে আছেন, পাশে ভাই ও বন্ধুরা, সামনে কাজী সাহেব। কাজী সাহেব উচ্চস্বরে জিজ্ঞেস করেন, আলাউদ্দিন কাদির, পিতা ওসমান কাদির আপনি কি রিদিমা খান, পিতা রহিমুর রহমান খান 2 লাখ টাকার দেনমোহরে স্ত্রী হিসেবে কবুল করছেন? চারপাশ থেমে যায়। কবুল করিলাম ঘে। দ্বিতীয়বার। কবুল করিলাম ঘে। তৃতীয়বার। কবুল করিলাম ঘে। এই 3টি শব্দ যেন তার জীবনের মানে বদলে দেয়। আলাউদ্দিনের ভেতরে হঠাৎ একটা আলো জ্বলে ওঠে। এই এক শব্দ, কবুল, তাকে শেখদের মতো আঁকড়ে ধরে। দায়িত্বের, সম্মানের আর এক আশ্রয়দানের অনুভূতি যেন তার রক্তে গাঁথা হয়ে যায়। আজ থেকে ও আমার, শুধু আমার। সে মনে মনে ভাবল, এটা কেবল বিয়ে না। এটা এক যাত্রা, এক অদৃশ্য বন্ধনের শুরু। এটা স্বর্গীয়। কাজী এবার রিদিমার দিকে তাকিয়ে বললেন, রিদিমা খান, পিতা রহিমুর রহমান খান, আপনি কি আলাউদ্দিন কাদির, পিতা ওসমান কাদিরকে 2 লক্ষ টাকার দেনমোহরে বিবাহ কবুল করছেন? রিদিমা চোখ নামিয়ে রাখে, ঠোঁট কাঁপে। তারপর শীতল কণ্ঠে কিন্তু স্পষ্টভাবে বলে, কবুল করছি। কবুল করছি। কবুল করছি। ফাতেমা এবং লিলি এসে রিদিমাকে জড়িয়ে ধরে। ওসমান কাদির, বেলা কাদির দোয়া করে এ নতুন যুগলকে। একে একে সবাই অভিনন্দন জানাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে রিদিমার মনে এক ঠান্ডা ভাবনার ঝড় বয়ে যায়, মনে মনে ভাবে, এটা কেবল বিয়ে না। এটা এক যাত্রা, এক অদৃশ্য নিয়তির, যার রাস্তা সম্পূর্ণ কুয়াশাচ্ছন্ন, তবে গন্তব্য পরিষ্কার। গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব 16। ছায়ানীরের দরজায় দাঁড়িয়ে আছে সবাই। বিদায়ের বেলা ঘনিয়ে এসেছে। রিদিমা বিদায় নিচ্ছিল ওর বাবার কাছ থেকে। মুখে কিছু বলছিল না, চোখে না ছিল পানি, বিদায়টা যেন কেবল শরীরের ছিল। শুধু তাকিয়েছিল বাবার দিকে। সেই দৃষ্টিটা এতটাই অদ্ভুত, যেন হাজারটা প্রশ্ন, না বলা কথার পাহাড় লুকিয়েছিল সেখানে। আর সেই মুহূর্তে আলাউদ্দিন কাদির অপলক তাকিয়েছিল রিধিমার মুখে। সেই মুখে কোনো জল ছিল না, কিন্তু চোখে যেন চাপা কিছুর শব্দবিহীন চিৎকার, ওর ভেতরে যেন কোনো এক গোপন ক্ষত লুকিয়ে আছে।
যে খতকে লুকিয়ে রাখে শান্ত মুখের আড়ালে আলাউদ্দিনের ভাবনায় ডুবেছিল। আর এদিকে রাজ, ওরহান, লিলি আর রিদওয়ানা সবার মাঝে চলছিল হাসিঠাট্টা। ওরহান খিলখিলিয়ে হেসে বলল, আমি তো ভাবছিলাম আমি কোনো ভুল দেখছি কিনা। মেয়েটা এক ফোঁটা চোখের জল ফেল না। রাজ কাঁধে হাত দিয়ে বলল, মেকআপ নষ্ট হবে এই ভয়ে কাঁদেনি ভাই, আমি নিশ্চিত। রিদওয়ানা চোখ টিপে বলল, বু ছেড়ে একবার বরের দিকে তাকা, দেখ বেচারা চোখই ফেরাতে পারছে না বুয়ের দিক থেকে। হা হা। লিলি হালকা গলায় বলল, আমি তো ভাই পেয়ে গিয়েছিলাম। মেয়ে এত চুপচাপ, মনে হচ্ছিল কবুল বলবে কিনা সেটা নিয়েই দ্বিধায় আছে। ওরহান হেসে বলল, সে যাই হোক, তবে বিয়ের কারণে আসলে কাঁদতে হয় ছেলেদের, সারা জীবনের জন্য বন্দী হয়ে যেতে হয়। ওরহানের কথা শুনে লিলি এবার চোখ পাকিয়ে বলে, আচ্ছা তাই নাকি, ঠিক আছে বন্দি মশাই বাড়ি চলুন, তারপর আপনাকে মজা দেখাচ্ছি গু। ওরহান বেচারা ফেসে গেল। এবার কি হবে? কেন যে কথাটা বলতে গেল তাও আবার নিজের বুয়ের সামনে। সব ঠাট্টা হাসি পেছনে ফেলে রিদিমা যখন কাদির ভিলায় পা রাখল, মুসলিম রীতিনীতির অনুসরণে তার গৃহপ্রবেশ হল। বেলা কাদির নিজের চোখের পানি আর আটকাতে পারল না। তিনি বললেন, তুমি জানো না মা, আজ তুমি আমাকে কোনো সুখটা দিয়েছ, আমার দিন আজ পরিপূর্ণ হল। তোমাদের নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়া রইল গে। এদিকে রিদিমার মনে চলছি একটাই কথা, নতুন জীবন শুরু করতে এসেনি, বরং একটা গল্পের শেষ দেখতে এসেছি। গোপন প্রেমের ফাইলটা রিওপেন করতে এসেছি গিয়ে। কাদের ভিলার ড্রয়িং রুমের একটা সোফায় রিদিমা বসেছিল। একে একে আত্মীয়রা আসছিল তার সাথে দেখা করার জন্য। রিদিমার অস্বস্তি লাগছিল এ পরিবেশ। হঠাৎ করে তার চোখ যায় আলাউদ্দিনের দিকে। আলাউদ্দিন বুঝতে পারে ওর অস্বস্তি। রিদিমা পছন্দ করে না ওকে ঘিরে কোনো গ্যাদারিং। আলাউদ্দিনের চোখে একটা অপরাধবোধ দেখা যায়, কারণ রিদিমা আগেই বলেছিল ওর গ্যাদারিং পছন্দ না। আলাউদ্দিন তার মাকে ব্যাপারটা বলতে যখন যাবে তখনই রাজিয়া কাদির উপস্থিত হলেন সেখানে। বিয়ের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেননি তিনি অসুস্থতার কারণে। আজ সারাদিন নিজের রুমে ছিলেন, তবে এখন বাহিরে না এসে পারলেন না। নতুন বউকে দেখতে হবে তো, দোয়া না করলে কিভাবে হবে। হাতে ছিল তার একটা মখমলের বাক্স, ভেতরে পুরনো একখানা ভারী সোনার হার, যেটা তিনি পরিয়ে দিতে চান রিদিমার গলায়। রাজিয়া হেঁটে এলেন ধীরে ধীরে, কিন্তু রিদিমাকে দেখার পরেই পা যেন জমে গেল তার। এক মুহূর্ত দুই চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন মেয়েটার দিকে। চোখে যেন ভয় না, শুধু ভয় না, এক অজানা দুঃস্বপ্নের ছায়া। রাজিয়ার চোখ তখন ঘুরে গেল ওসমানের দিকে। সেও দাঁড়িয়েছিল একটু দূরে, চুপচাপ। তাদের দৃষ্টির বিনিময়ে যে ভাষাহীন বাক্য আদান প্রদান হল, তাতে বোঝা গেল ভয়টা কেবল একজনের নয়, দুজনেরই। রিদিমার চোখে তখন ছিল ঠান্ডা, স্থির, যেটা বয়স্ক অভিজ্ঞ রাজিয়ার হৃদয় কাঁপিয়ে দিল মুহূর্তে। যেন এই মুখটা আগেও কোথাও দেখেছেন, কিন্তু মনে পড়ছে না, নাকি মনে পড়ার ভয়েই ভুলে থাকার ভান করছেন। একটুখানি কাপা গলায় বললেন, আল্লাহ তোকে সবসময় হেফাজত করুক মাগি। তারপর সেই সোনার হারটা বাড়িয়ে দিলেন রিদিমার হাতে। নিজের হাতে গলায় পরানোর কথা থাকলেও এখন আর সাহস হল না। অবস্থা বুঝে কিছু না বলে নিজেকে সামলে চলে গেলেন যতটা দ্রুত সম্ভব। ঘরের ভেতর আবার কথোপকথন শুরু হলেও রিদিমা তখনও শান্ত মুখে তাকিয়েছিল রাজিয়া কাদিরের যাওয়ার দিকে। যেন রাজিয়া কাদিরের মনের ভিতর চলা তুফান সম্পর্কে সবকিছু জানে রিদিমা। আলাউদ্দিনের ঘরটা সেজে উঠেছে আজ এক নতুন রূপে। জ্যোৎস্না যেন এসে মিশেছে ঘরের আলোয়। গোলাপের পাপড়ি, চন্দনের গন্ধ আর হালকা আতরের ছোঁয়ায় ঘরটা হয়ে উঠেছে এক স্বপ্নপুরী। আলাউদ্দিন একটু ধীর পায়ে আসছিল সেই ঘরের দিকে, কিন্তু দরজার সামনে এসে থেমে যেতে বাধ্য হল। সামনে দাঁড়িয়ে পুরো এক স্কোয়াড, ওরহান, রাজ, রিদওয়ানা, ফাতিমা আর লিলি। ওরহান গম্ভীর মুখে বলল, ঘরে ঢুকতে হলে দরদাম করতে হবে ভাই সাহেব। রাজ বলে উঠল, কমসে কম 50,000 তো লাগবেই। আলাউদ্দিন একটু হাসল, আরে ভাই, বিয়ে করে কি ডাকাতের মুখে পড়লাম নাকি। রিদওয়ানা চোখ নাচিয়ে বলল, এই এত কথা না বলে টাকা দে তো। লিলি হেসে বলে, এই সুযোগ একবারই আসে ভাই, কিপটামির ইতিহাস গড়িও না গে। হঠাৎ ফাতিমা গলা উঁচিয়ে বলে, 50,000 কিসের? 1 লাখ না দিলে তো বু দেখতেই দিবে না, আমার বেষ্টু রিদিমার দাম অনেক বেশি।
অনলি ওয়ান পিস। এত সস্তা না গু। সবাই হেসে কুটি কুটি। রাজ চোখ গোল করে বলে, কি, তুই এখনো নাম ধরে ডাকিস? রিদওয়ানা সঙ্গে সঙ্গে বলে, তোর তো এখন থেকে ভাবি বলতে হবে। ওরহান যোগ করে, সেটাই তো, এই খবরদার নাম ধরে ওকে ডাকবি না গু। লিলি হেসে ফেলে। ফাতিমা থতমত খেয়ে বলে, ও হ্যালো, রিদিমা আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, আমি ভাবি ডাকব, কিন্তু তুমি আপনি করে বলবো না, তুই বলবো। সবার সম্মতি দেয়। আলাউদ্দিন বলল, ঠিক আছে, পেমেন্ট দিচ্ছি, কিন্তু কোনো রসিদ দিবা না? ফাতিমা হেসে বলে, ভাবি আছে রসিদ হয়ে গি। সবাই হেসে উঠে। আলাউদ্দিন টাকা দেওয়ার পর সবাই চলে যায়। রাত যাওয়ার সময় আলাউদ্দিনকে বলে, দিন ভাই আমার, অল দ্য বেস্ট। রিদওয়ানা রাজের কান মলে দিয়ে বলে, বজ্জাত নির্লজ্জ, চল বলছি। আরে আমি তো দিনের সাহস জোগাচ্ছিলাম, আপু কান ছাড় লাগছে তো। রিদওয়ানা রাজের কান টানতে টানতে ওইখান থেকে নিয়ে যায়। গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব 17। আলাউদ্দিন দরজা খুলে রুমে ঢুকে। রিদিমা বসে আছে খাটে। গায়ে লাল জামদানি, মাথায় ঘুমটা টানা। চোখের পাতা কিছুটা নেমে, মনে হচ্ছে যেন একটু ক্লান্ত। আলাউদ্দিন ধীরে ধীরে দরজা বন্ধ করে এগিয়ে আসে। তার চোখে ছিল এক ধরনের অধিকারবোধ। তুমি আমার, শুধুই আমার। সে বিছানার সামনে এসে থামে। তারপর বিছানায় রিদিমার পায়ের কাছে বসে। তারপর পকেট থেকে একটা বক্স বের করে। তাতে ছিল এক জোড়া নতুন সোনার নুপুর। আলাউদ্দিন বলে, পরিয়ে দিতে পারি? রিদিমা কিছু বলে না, শুধু ধীরে পা বাড়ায় তার সামনে। সে একে একে পরিয়ে দেয় নুপুর জোড়া। পড়াতে পড়াতে বলছি, সবাই বলছিল তোমাকে কোনো একটা উপহার দেয়া লাগবে, কেউ হাতের বালা আমাকে সাজেস্ট করছিল, তো কেউ রিং। তবে আমার কাছে এই নুপুর জোড়া সবচেয়ে বেশি স্পেশাল লেগেছে। ঠিক তখনই রিদিমা হঠাৎ প্রশ্ন করে খুব শান্ত গলায়, পায়ে শিকল বাঁধলেন নাকি? আলাউদ্দিন কিছুক্ষণ চুপ থাকে। তারপর একরাশ মায়া নিয়ে বলে, না, আমার ভালোবাসার বাঁধন বাঁধলাম, তোমার প্রতিটা পদক্ষেপ হোক আমার ভালোবাসাকে সঙ্গী করে গি। আলাউদ্দিন আর রিদিমা একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে অদ্ভুতভাবে। আলাউদ্দিনের চোখে এক অদ্ভুত মায়া আর রিদিমার চোখে শূন্যতা। রিদিমা যখন আলাউদ্দিনের মুখের দিকে তাকিয়েছিল, তখন হঠাৎ আলাউদ্দিন মুখ ফসকে বলে, তুমি মনে হয় একটু টায়ার্ড, চাইলে ঘুমিয়ে যেতে পারো খো। বলেই যেন নিজের গালে চড় মারার ইচ্ছে হল তার। রিদিমা শুধু কুয়োকে ছি বলে শুয়ে পড়ে। হিজাব, শাড়ি, গয়নাগাটি একটুও না খুলে। রাগে, লজ্জায়, বিরক্তিতে আলাউদ্দিন চলে যায় ওয়াশরুমে। আয়নার সামনে নিজের গালে থাপ্পড় দিয়ে বলে, তুই আসলেই একটা আহাম্মক, আলাউদ্দিন কাদির। ঘুমিয়ে যেতে পারো, আহাম্মক। আজ বাসর রাত, আর তুই ওকে ঘুমাতে বললি? এইভাবে কেউ বাসর রাতে কথা বলে? আলাউদ্দিন ফিরে এসে দেখে রিদিমা সত্যিই ঘুমিয়ে পড়েছে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, মাথায় হিজাব নিয়েই। এতই ক্লান্ত। বিয়ে, বুভাত সব এক মেকআপে সারার ইচ্ছে আছে। কিপটা তো নয়, এ তো হার কিপটা, এ তো নিজের মুখের কথা ব্যবহার করতেও কিপটামি করে গি। মনে মনে হাসে আলাউদ্দিন। তারপর ধীরে ধীরে রিদিমার পাশে গিয়ে শুয়ে পড়ে। তারপর রিদিমার দিকে একবার তাকায়। সত্যি বলছি, এখনও বিশ্বাসই হচ্ছে না যে আমাদের বিয়ে হয়ে গেছে, সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগছে। চোখ বন্ধ করে আল্লাহর কাছে একটা দোয়া করে মনে মনে, এই মানুষটা যেন আমার জীবনে এক অলৌকিক শান্তির মতো থাকে, তার মনের কষ্ট দুঃখ যাতে ভাগ করে নিতে পারে আমার সাথে। একদিন যেন সে নিজেই খুলে বলতে পারে তার গভীর নীরবতার গল্প। রাত তখন ঠিক ৩টা। চারপাশ নিস্তব্ধ, শুধু একটা পুরনো ঘড়ির কাঁটার টিক টিক শব্দ যেন নিস্তব্ধতায় ছোট ছোট সেলাই ফেলছে। আলাউদ্দিন গভীর ঘুমে ডুবে। রিদিমা ধীরে চোখ খুল। তবে এটা ঘুম ভাঙা নয়, বরং বহুক্ষণ ধরে করা ঘুমের অভিনয় ছিল, একটা নিখুঁত ঘুমের ভান। ধীরে পাশে তাকাল। আলাউদ্দিন ঘুমাচ্ছে এক শিশুর মতো, নির্ভার, শান্ত। রিদিমা নিঃশব্দে উঠে দাঁড়াল। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে একবার দেখল। অদ্ভুত লাগছে ওর কাছে। তারপর একে একে খুলতে লাগল গয়নাগুলো, মাথার টিকলি, গলার হার, কানের দুল, হাতের চুড়ি। সবচেয়ে শেষে হিজাবটা খুলে রাখল ড্রেসিং টেবিলের সামনের চেয়ারে। একটা সাদা টি শার্ট আর কালো প্লাজো হাতে নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে।
ঝরনার নিচে দাঁড়িয়ে দীর্ঘ এক শাওয়ার, হয়তো ওর ভিতরের ক্লান্তি, হয়তো এক অজানা চাপ ধুয়ে ফেলতে চাইছিল। অর্ধঘণ্টা পর বেরিয়ে এল, চোখে মুখে অন্যরকম প্রশান্তি। নিজেকে যেন আবার নতুন করে গুছিয়ে নিচ্ছে সে। রুমের পানিতে তেষ্টা মেটাতে পারল না। রুম টেম্পারেচারের পানি ছিল। কিন্তু রিদিমার দরকার ঠান্ডা পানি। ফ্রিজে রাখা। একেবারে ঠান্ডা। সে পা টিপে টিপে রুম ছেড়ে বেরিয়ে গেল, চুপি চুপি পেরিয়ে গেল করিডোর। লক্ষ্য করল পুরো বাড়ি নিস্তব্ধ, আলো নিভে আছে। তার গন্তব্য কিচেন রুম। রিদিমা কিচেন রুমে ঢুকে ফ্রিজ খুলল। ঠান্ডা পানির বোতল নিয়ে পানি খাওয়া শুরু করল। এরপরই হঠাৎ চোখ গেল পেছনে। এক মুহূর্তে শরীর কেঁপে উঠল। মনে হল যেন নাকের ভেতর পানি ঢুকে গেল, বিষম খাল। অন্ধকারে দাঁড়িয়ে আছে কেউ। রিদিমা বোতলটা নামিয়ে বল, এ কে? ভাবি আমি। কিচেনে আলো জ্বলে উঠতেই দেখা গেল রাজ। রাজও পরক্ষণেই মুখে অবাক হয়ে বলে, ভাবি আপনি এখানে? তাও আবার বাসর রাতে? বলেই নিজেই লজ্জায় চোখ নামিয়ে নীল ছেলেটা। রিদিমা ঠান্ডা গলায় বলল, ঠান্ডা পানি খেতে মন চাইছিল। রাজ জিজ্ঞেস করল, দিন কোথায়? রিদিমা জানিয়ে দিল, ঘুমাচ্ছে গু। রাজ মুখ নিচু করে মিনমিন করে বলল, আহাম্মক শালা গু। রিদিমা হালকা হেসে পানির বোতলটা নিয়ে সোজা চলে গেল রুমে। গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব 18। সকাল 6টা। আলাউদ্দিনের ঘুম ভাঙল ঘড়ির অ্যালার্মে। চোখ খুলেই দেখে পুরো রুমে ফুল আর ফুল। কি একটা অবস্থা আমার রুমের, মনে হচ্ছে যেন বাসর ঘর, নিজেই মনে মনে বলে আলাউদ্দিন। তারপর হঠাৎই, আরে রে, আমারই তো বিয়ে, আমারই তো বাসর ছিল। ওয়েট, আমার বুক কোথায়? সকাল সকাল আমাকে ফেলে চলে গেছে। এই ভেবে ও ওয়াশরুমের দিকে যায়। দরজার ছিটকিনি লাগানো ছিল না। দরজা খুলে দেখে রিদিমা, শাড়ির আঁচল হাতে, চুল খোলা। আলাউদ্দিন চোখ বড় করে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল না এটাই কি তার বউ। এত সুন্দর, এত স্নিগ্ধ এবং এত পবিত্র লাগছিল ওকে। তার মস্তিষ্ক বলছে, ও ভাই, আমি কি এখনো স্বপ্নে আছি? এইটা আমার বউ, আমি জিতছি রে। রিদিমা শাড়ির দিকে চোখ যেতেই আলাউদ্দিন এতটা অপ্রস্তুত হল যেন বিস্কুট চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তাড়াতাড়ি পেছন ফিরে বলল, ওই যে দরজাটা লাগানো ছিল না। তাই ভাবলাম। মানে? আমি আসছি বলেই প্রায় দৌড়ে নিজের রুমে পালাল। রুমে ঢুকে আলাউদ্দিন নিজে নিজে বলে, আলাউদ্দিন ভাই, তোর সাথেই কেন এমন হয়? 1 মিনিট, ওইটা তো আমারই বউ। যেরকম গিল্টি ফিল করছি, মনে হচ্ছে পাশের বাড়ির কালু চাচার বুকে দেখে ফেলেছি। রিদিমা ওয়াশরুম থেকে বেরুতেই সামনে আলাউদ্দিন। আবার ছেলেটা বলতে শুরু করে, দরজাটা খোলা ছিল, আমি ভেবেছিলাম ভিতরে কেউ নেই। আমি কিছু দেখিনি, সত্যি বলছি। রিদিমা চোখ কুঁচকে ঠান্ডা গলায়, তা কি দেখার ছিল? জাদুর খরগোশ বের করছিলাম নাকি? আলাউদ্দিন মিনমিন করে বলে, জাদুর খরগোশ বের করনি, তবে আমাকে জাদু মুগ্ধ করেছ। কিছু বললে? রিদিমার কথায় আলাউদ্দিনের ধ্যান ভাঙ্গে। না মানে, আমি দোয়া পড়ছিলাম যাতে আল্লাহ আমার বুকে বেশি বেশি কথা বলার তৌফিক দান করে। বেহুদা লোকেরা বেশি কথা বলে। এই কথাটা বলে রিদিমা তার কোমর পর্যন্ত পড়া চুল বাঁধতে বাঁধতে নিচে চলে যায়। গন্তব্য ডাইনিং রুম। এদিকে রিদিমার কথা শুনে আলাউদ্দিন কয়েক ন্যানো সেকেন্ড হয়েছিল। তারপর হঠাৎ করে ভাবল, বাই এনি চান্স ও কি আমাকে বেহুদা বলল? ডাইনিং রুমে টেবিল জুড়ে তখন একরাশ কোলাহল। ওরহান, ফাতিমা, রাজ আর রিদওয়ানা মিলে কেউ কারো চামচ চুরি করছে, তো কেউ কারো প্লেটে ডিম নিয়ে যাচ্ছে। বেলা কাদির কিচেন থেকে খিচুড়ির বাটি আনতে আনতে বলল, তোরা কি আর বড় হবি না? এত বড় হলি, তারপরও তোদের এসব বাচ্চামি যায় না? ফাতিমা তখন রেগে বলে, মা দেখো, রাজ ভাই আমার ডিমটা নিয়ে গেছে। প্রমাণ কি? ফাতেমার প্রতি উত্তরে কিছু বলতে যাবে, তখনই দেখা যায় রিদিমা আসছে ডাইনিং রুমে। সবুজ রঙের একটা শাড়ি পরে, চুলগুলো খোপা করা, কানে ছোট্ট সোনার কানের দুল, গলায় সিম্পল একটা চেন, নাকে নথ এবং হাতের এক জোড়া চুড়ি। দেখতে যে কি সুন্দর লাগছিল। রিদিমা ও থুক্কু ভাবি, ফাটাফাটি লাগছে তোকে দেখতে, গিন্নি গিন্নি লাগছে গু। ফাতেমার কথায় রিদিমা একটু হাসো। বেলা কাদির বলল,
রিদিমা, আসো, বসো মা, তুমি এই চেয়ারে বসো। তোমার পাশেরটা দিনের চেয়ার গু। রিদওয়ানা বলে উঠল। তা আমাদের নতুন জামাই কই এই দিন সাহেব গু। রিদওয়ানের চিৎকারের কিছুক্ষণ পরেই আলাউদ্দিন নিতে চলে আসে। চেয়ারে বসতে বসতে বলল, তুমি আর ভালো হলে না আপু, তুমি নাকি ডাক্তার? কিন্তু তোমার চিল্লাচিল্লি শুনলে মনে হয় তুমি আমার পাকা প্রতিদ্বন্দ্বী। আমাদের যে প্রতিদ্বন্দ্বী আছে না, তাদের এক মহিলা নেত্রী আছে ঠিক তোমার মতোই বাজখাই গলা তার গু। ও তাই নাকি? আসিস তাহলে আবার হাত পা কেটে ব্যথানাশক ছাড়াই সেলাই করে দিব, তখন বুঝবি মজা। বেঁচে গেছিস, বু সামনে আছে, না হলে কানটা দিতাম মলে গি। এত কথার মাঝে রাজিয়া বেগম একদম চুপ, বারবার দেখছিল রিদিমার দিকে। মনে ছিল সে একটা ঘোরের মধ্যে আছে। তারপর হঠাৎ করে এসে জিজ্ঞেস করল, তামা, তুমি দেখতে কার মতো হয়েছ? আমার মায়ের মতো। ও আচ্ছা গি। খাবার টেবিলে নীরবতা ছেয়ে গেল। মায়ের কথা বলার পর রিদিমার মুখটা মলিন হয়ে গেছে। সবাই সেটা যেন বুঝতে পারল। ওসমান কাদির চোখের ইশার রাজিয়া কাদিরকে চুপ থাকতে বলল। এটিকে আলাউদ্দিন খেয়াল করে রিদিমা পাউরুটি চিকেন স্যুপে চুবিয়ে খাচ্ছে। তবে তার আগে পাউরুটির চারপাশের শক্ত ছালগুলো ছিঁড়ে একপাশে রাখছে। আলাউদ্দিন মনে মনে বলছে, পাউরুটির ওই ছালগুলো পছন্দ করো না তুমি? এভাবে ধীরে ধীরে তোমার পছন্দ অপছন্দ সব জেনে ফেলব বুড়ানি গি। পার্টি অফিস, দুপুর 1টা। সাদা ঝকচকে পাঞ্জাবিতে আজ আলাউদ্দিনকে অসম্ভব হ্যান্ডসাম লাগছে। সবাই এসে তাকে শুভেচ্ছা জানাচ্ছে, হাসছে, মজা করছে। এক পাশে বসে আছে রাজ, চোখে তার সেই চেনা দুষ্টু ঝিলিক। রাজ হেসে বলে, তোরে একটা কথা বলি ভাই। আলাউদ্দিন ভ্রু কুঁচকে, কি? রাজ ঠোঁটে বাঁকা হাসি দিয়ে বলে, ভাই, তুই কাল রাতে এত তাড়াতাড়ি কেমনে ঘুমের রাজ্যে চলে গেলি? আলাউদ্দিন ভ্রু কুঁচকে বলে, মানে? আরে কাল রাতে পানি খেতে কিচেনে গেছিলাম মাঝরাতে। গিয়ে দেখি ভাবি ফ্রিজ খুলে পানি খাচ্ছে। আর অন্ধকারে ভাবিকে দেখে ভয়ে হার্ট ফেইল হওয়ার মতো অবস্থা হয়েছিল আমার। আলাউদ্দিন আস্তে করে, তুই সিরিয়াস? আমি তো কিছুই জানি না। আহাম্মক। কপাল করে তোর মতো একটা আহাম্মক জামাই পাইছে ভাবি। ও নিজেও ভয় পাইছিল। চোখমুখ দেখে মনে হয়েছিল যেন পানি খাওয়া না, বরং কোনো চোরামার্কা অপারেশন করতে গিয়ে ধরা খেয়েছে। আর কোনো কথা বললে মাথা ফাটিয়ে দিব, রাজের বাচ্চা, চুপ থাক। তারপর ওরহানে এসে বলে, দিন, তোরা কবে যাচ্ছিস বালিতে? বালিতে যাবে মানে হানিমুনে নাকি? রাজের কথায় ওরহান বলে ওঠে, সব ব্যবস্থা আমি করেছি, ওদের বিয়ে উপলক্ষে এটা আমার পক্ষ থেকে গিফট। আমি এখনও রিদিমার সাথে এ ব্যাপারে কোনো কথা বলিনি, আজকে বাড়িতে গিয়ে ওর সাথে কথা বলতে হবে। গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব 19। আজ সন্ধ্যায় কাদির ভিলার পরিবেশে একটু আলাদা উষ্ণতা। কারণ রিদিমা প্রথমবার রান্না করেছে সবাইকে খাওয়াবে বলে। সে একাই করেছে থাই স্যুপ, প্রায় অন্থন, ফ্রেঞ্চ টোস্ট, পাস্তা আর পুডিং। ডাইনিং টেবিলে সবাই বসে। ফাতিমা চোখ টিপে রিদিমাকে বলল, ভাবি, এই ফ্রেঞ্চ টোস্ট খেয়ে তো আমি পাগল হয়ে যাচ্ছি, এত মজা হয়েছে রে চিউ। ওরহান হেসে বলে, তুই তো জন্মগতই পাগল, নতুন করে আর পাগল হওয়ার কি আছে? রাজ চামচ থামিয়ে ওরহানের সাথে যোগ দেয়। একদম মনের কথা বলেছ ভাইয়া, মাঝে মাঝে তো ভয় হয় কখন এসে আবার কামড় দেয় নাকি। সবার একচোট হাসি। ফাতেমা রেগে আগুন হয়ে গেছে। তখনই ওসমান কাদির বলে, রিদওয়ানা আর 2 দিন থাকলে পারত, আসিফ তো 3 মাস পর ফিরবে বিজনেস ট্যুর শেষ করে। আমি বলেছিলাম আপুকে থাকতে, কিন্তু উনি শুনলেন না। লিলির কথার জবাবে আলাউদ্দিন বলল, আপু একদম অবুঝের মতো কাজ কারবার করে কি? হঠাৎই রাজিয়া বেগম ভ্রু কুঁচকে বলে উঠে, এইসব খেতে কেমন লাগে? থাই স্যুপ, ফ্রেঞ্চ টোস্ট, বাঙালি কোনো খাবার বানাওনি? রাতের খাবারে এসব বিদেশি খাবার গিলতে ভালো লাগে কারো? রিদিমা মুখ নিচু করে টেবিলেই তাকিয়ে থাকে। আলাউদ্দিন হালকা হেসে আসতে বলে, ফুফু, রিদিমা তো ছোটবেলা থেকেই বিদেশে বড় হয়েছে। ভাতডাল রান্না করা শেখেনি। আপনি না হয় ওকে আপনার হাতে শিখিয়ে দিবেন গু। চারদিকে ও বলে উঠল সবাই। রাজ বলে উঠে, দিন, সাব্বাস। লিলি ওরহানের কানে কানে বলে, কিছু শিখ দিনের থেকে। হায় রে কপাল। হাসির রোল ছড়িয়ে পড়ে পুরো টেবিলে। রিদিমা মাথা নিচু করে এক রহস্যময়ভাবে হাসে, সে জানে এ পরিবারে ধীরে ধীরে সে নিজের জায়গা করে নিচ্ছে।
খাওয়া দাওয়া শেষে সবাই রুমে চলে যায়। রিদিমার রুমে এসে দেখে আলাউদ্দিন বারান্দায় দাঁড়িয়ে। রিদিমা গিয়ে আলাউদ্দিন এর পাশে দাঁড়ায়। দিন, একটা কথা ছিল। রিদিমার কথায় আলাউদ্দিনের শরীরে মনে হল বিদ্যুতের শক লাগল। ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করল, কি বললে তুমি? এখনো কিছু বলিনি, তবে বলতে চাচ্ছি। না মানে, তুমি আমাকে কি বলে ডাকলে? দিন, আসলে পরিবারের সবাই ডাকে এই নামে। আমি ভাবলাম এখন তো আমিও পরিবার তোমার। তুমি না চাইলে ডাকব না। 100 বার ডাকবে, বলো কি বলতে চাও? আমার কিছু বই লাগবে গি। কেমন বই? থ্রিলার, রিভেঞ্জ? বাবা বউ, আমি তো ভাবতাম তুমি সাধারণ সাহিত্য পড়ো, তোমাকে দেখলে বুঝা যায় না তুমি এইসব টাইপের বই পছন্দ কর। ভালোই, আমার রাজনীতি ক্ষেত্রে মাঝে মাঝে তোমার থেকে বুদ্ধি নেওয়া যাবে। সত্যি কি সবসময় মানুষকে দেখে বুঝা যায় তার ভিতরে কি চলে? তা হয়তো না, তবে একটা জিনিস খেয়াল করেছ? এ প্রথম তুমি আমার সাথে এতটা কথা বলছ। প্লিজ এভাবে কথা বল, তোমার চুপচাপ থাকা আমার ভালো লাগে না। রিদিমা এবং আলাউদ্দিন দুজনে চুপচাপ হয়ে যায় আবার। দুজনে আকাশের দিকে তাকিয়ে। আজকের চাঁদটা যেন বেশি সুন্দর লাগছে। হঠাৎ করে আলাউদ্দিন বলে উঠল, ওহ, আমি তো বলতে ভুলেই গেছি, আমাকে আগামীকাল তোমার পাসপোর্টটা দিও, হানিমুনে বালিতে যাচ্ছি আমরা। ভাইজা সব কিছু ঠিক করেছে গি। আগামীকাল তো সম্ভব না, পাসপোর্ট বাবার কাছে আছে, আর বাবা তো এই মুহূর্তে ঢাকায় আছে। বাবা আসলে নিয়ে আসব আগামী সপ্তাহে। যথা আজ্ঞা আমার বুড়ানি। কি চাও তোমরা? আমার মেয়েটাকে ছেড়ে দেও, ও অনেক নিষ্পাপ, ওর সামনে পুরো একটা জীবন পড়ে আছে, ওর জীবনটা নষ্ট করো না। মা হারা মেয়ে আমার। তোমার কি ওর প্রতি কোনো মায়া দয়া হয় না? রহিমুর রহমানের কথায় সামনে থাকা মানুষটা উচ্চস্বরে পৈশাচিক হাসি হাসল। তারপরে ধীরে সুস্থে বলল, মায়া হয়তো, তাই তো এখনও তোর মেয়ে পৃথিবীর অক্সিজেন ধ্বংস করছে, কিন্তু তোর মনে হয় মায়া নেই, তাই তো আমাদের অবাধ্য হচ্ছিস। আমার ভুল হয়ে গেছে, আমি কথা দিচ্ছি আর কখনো তোমাদের অবাধ্য হব না, কিন্তু দয়া করে আমার মেয়ের সাথে কোনো খারাপ কিছু করো না। ওর মায়ের মৃত্যুতে এমনিতেই ও ভেঙে পড়েছে, কথা বলা বন্ধ করে দিয়েছে সবার সাথে, ওকে আর শেষ করো না। প্রিন্সিপাল সাহেব, নিজের দেওয়া কথাটা মনে রাখবেন এবং আমল করবেন, তাহলে আপনার মেয়ের কিচ্ছু হবে না, কথা দিলাম। আমার শত্রুতা কাদির পরিবারের সাথে, আপনার মেয়ে যদি এর মাঝে চলে আসে তাহলে তার ফল তাকেই পেতে হবে। প্রিন্সিপাল রহিমুর রহমান খান সমানে ঘামছিল। অশ্রু বাধা মানছিল না। তার শুধু বারবার মনে হচ্ছিল তার জন্য আজ তার মেয়ের এই অবস্থা। সামনে থাকা পুরুষটি আবার পৈশাচিকভাবে হাসে। তার হাসির ধ্বনিতে যেন পরিস্থিতি আরও গুমট বাঁধে। তারপর সে নিজে নিজে বলে, কাদির পরিবারের শেষ আমি দেখে ছাড়ব। আমি যে অন্তরে আগুন নিয়ে জ্বলে পুড়ে যাচ্ছি, সে আগুনে তাদেরকেও পড়াব, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব ওদের, তা না হলে আমার নাম আশিক বাশার উ না গি। গোপন প্রেমের ফাইল। লেখিকা ফারজানা আক্তার। পর্ব 20। চারপাশ জুড়ে কুয়াশা আর থমথমে নীরবতা। নিঃশব্দে সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে এক বিরান ফাঁকা বিচে। ভিজা বালুর উপর খালি পায়ে ধীরে ধীরে হাঁটছে রিদিমা। চোখে মুখে এক ধরনের ফাঁকা চাহনি। মাথার চুল এলোমেলো, হাওয়ায় উড়ছে। পরনের সাদা পাতলা জামাটা গায়ে লেপ্টে আছে, হঠাৎ হঠাৎ জোরে বাতাস এসে গায়ের কাপড়টা উড়িয়ে দিচ্ছে। পায়ের ছাপ একটার পর একটা রেখে হেঁটে চলেছে সে, অথচ পেছনে ফিরে তাকাতেই দেখল কোথাও কোনো ছাপ নেই, যেন সে কখনো হাঁটেইনি। আকাশ ভারী, মেঘে ঢাকা, সূর্য যেন ধীরে ধীরে আরও ঢেকে যাচ্ছে। চারপাশ অন্ধকার হয়ে আসছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে বালুর উপর ছড়িয়ে থাকা সমুদ্রজলের ফোঁটা রিদিমার পায়ে ছুঁয়ে গেল। সে থেমে দাঁড়াল। চোখে এক অজানা ভয়। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। কিছু একটা যেন এগিয়ে আসছে গভীর জল থেকে। পরের মুহূর্তেই হঠাৎ বিশাল একটা ঢেউ ছুটে আসে তার দিকে, চোখের পলকে কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই ঢেউ এসে রিদিমাকে গিলে নেয়। জল ঘোলা, শীতল আর ভয়াবহ। সে হাত পা ছুটতে থাকে, কিন্তু চারপাশে কেউ নেই। কোথাও কোনো শব্দ নেই, শুধু নিজের দম আটকে আসা কণ্ঠের গোঙানি আর জলের নিচে ফেনার শব্দ। রিদিমার হাত একটু একটু করে উপরে ওঠে, যেন কাউকে ধরার চেষ্টা করছে। কিন্তু সেখানে কেউ নেই। কেউ না। তলিয়ে যেতে যেতে চোখটা একবার বন্ধ হয়ে আসে। রিদিমার বুক ধরফর করছে। চোখ খুলতেই এক ঝটকায় উঠে বসে পড়ে সে। নিঃশ্বাস অস্বাভাবিক, কপাল ঘামে ভিজে গেছে। রাতের নিস্তব্ধতায় শুধু তার হালকা হাঁপানোর শব্দ। ধীরে ধীরে চারপাশে চোখ বুলিয়ে নেয় সে।
চাঁদের আলো জানালার পর্দা ভেদ করে ঘরের ভিতর পড়েছে। আলোছায়ার খেলায় পাশেই দেখা যায় আলাউদ্দিন গভীর ঘুমে আচ্ছন্ন। শান্ত মুখ, নিস্তব্ধ নিঃশ্বাস। রিদিমা তাকিয়ে থাকে কিছুক্ষণ। একটা অদ্ভুত হাহাকার জন্ম নেয় বুকের মধ্যে। কি নিশ্চিন্ত ঘুম, কি নিশ্চিন্ত মনগু। ভাবনাগুলো নিঃশব্দে ওর মাথায় গুঞ্জন তোলে। আমি কেন এমন ঘুমাতে পারি না? কেন চোখ বন্ধ করলেই কেবল দুঃস্বপ্ন? এত বছর ধরে কেউ যেন আমার শান্তি, আমার ঘুমটুকু কেড়ে নিয়েছে গি। তার চোখে জমে ওঠে জলের রেখা। ধীরে ধীরে মাথা নামিয়ে বালিশে শুয়ে পড়ে সে, কিন্তু চোখে ঘুম নেই। বাহিরে সমুদ্রের মতো বিশাল নীরবতা, আর ভিতরে একটা টানা ঢেউ, যা থামার নাম নিচ্ছে না। সকালে কাদির ভিলার সকলের খাবার শেষে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ছেলেরা একে একে বেরিয়ে গেছে, কারো অফিস, কারো ব্যবসার প্রয়োজনে। বেলা কাদির তখন কিচেনে রান্নার কাজগুলো গোছাচ্ছেন আপন মনে। রাজিয়া কাদির লিলিকে সঙ্গে নিয়ে চেকআপের জন্য হাসপাতালে গেছেন। পুরো বাড়িটা যেন হঠাৎ করেই শান্ত হয়ে গেছে। আয় ভাবি, তোকে আজ পুরো বাড়িটা দেখাই। আগেরবার তো মাঝপথেই থেমে গেলাম ঘে। ফাতেমার কথায় রিদিমা শান্ত গলায় বলল, চল। হালকা হাসি বিনিময় করে দুজন ধীরে ধীরে হাঁটা শুরু করল করিডোর ধরে। ভিলার দেয়ালগুলো নিজের ভেতরে যেন শত শত গল্প লুকিয়ে রেখেছে। সব কিছুতেই এক ধরনের পুরনো দিনের ঘ্রাণ লেগে আছে। ফাতিমা একে একে দেখাতে লাগল লাইব্রেরি, বসার ঘর, নামাজের ঘর। রিদিমা চুপচাপ দেখছে, প্রশ্ন করছে না, যেন প্রতিটা জায়গা তার ভিতরে একটা করে গল্প হয়ে জমা হচ্ছে। হঠাৎ নিচতলার এক কোণায় এসে দাঁড়াল তারা। করিডোরের ডান পাশে 3টা দরজা, 3টাতেই তালা ঝুলছে। রিদিমা থেমে জিজ্ঞেস করল, এই রুমগুলো? ফাতিমার মুখে হঠাৎ গাম্ভীর্য নামে। ওর কণ্ঠস্বর নিচু হয়ে আসে। প্রথমটা ছোট চাচার রুম। উনি মারা গেছেন কয়েক বছর আগে। দ্বিতীয়টা চাচাতো বোন নূরের, এখন বিদেশে থাকে। বহুদিন হয় আসে না। আর শেষটা দাদির। উনি মারা যাওয়ার পর থেকে ওটা কেউ খোলে না গিয়ে। রিদিমার চোখ স্থির হয়ে রইল তালাবদ্ধ দরজাগুলোর দিকে। মুখে কিছু বলল না, কিন্তু চোখে এক অদ্ভুত রহস্যের ছায়া। যেন হঠাৎ তার সামনে খুলে গেছে কোনো অজানা গলি, যা সরাসরি পৌঁছে যায় অতীতে। ঘরটা নিস্তব্ধ। জানালা খোলা, নরম বাতাস পর্দা দোলাচ্ছে। আলাউদ্দিন সোফায় আধশোয়া হয়ে ফোন টিপছিল। মাঝে মাঝে ভ্রু কুঁচকে কিছু একটা পড়ছিল হয়তো। পাশেই রিদিমা বই পড়ছে। বইয়ের পাতায় মুখ গুজে থাকা রিদিমাকে দেখে হঠাৎ আলাউদ্দিন হেসে জিজ্ঞেস করল, তুমি কি সব সময় বই পড়ো? এমন গভীর মনোযোগে থাকো, যেন দুনিয়াজগত সব ভুলে যাও? রিদিমা পাতায় চোখ রেখেই ধীরে বলল, ছোটবেলা থেকেই অভ্যেস কি। আলাউদ্দিন হালকা হাসল। বুঝলাম, আজকে আমি তোমার জন্য যে বইগুলো এনেছি সেগুলো কিন্তু বাংলাদেশের সেরা থ্রিলার। এমন বই পৃথিবীতে আর কোথাও নেই গি। রিদিমা এবার একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। একটা নিঃশব্দ বিরতির পর শান্ত স্বরে বলল, সুইজারল্যান্ডের আলপসে একটা লাইব্রেরি আছে। সেখানে পৃথিবীর ক্লাসিক থ্রিলার বইয়ের প্রথম সংস্করণ থেকে শুরু করে একমাত্র কপিগুলো সংরক্ষিত আছে। মানসম্পন্ন এবং নিঃসন্দেহে দুর্লভ। আলাউদ্দিন একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি গিয়েছিলে ওখানে? প্রশ্নটা শুনে রিদিমার চোখে হঠাৎ যেন চমকে উঠল। সে ধীরে বইয়ের পাতা বদল করে ফেলে বলে, একবার ট্যুরে গিয়েছিলাম। অনেক বছর আগের কথা গি। রাত বাজে 1:30টা। খাওয়া দাওয়া সেরে সবাই সবার রুমে চলে গেছে। আলাউদ্দিন বিছানা রিদিমার পাশে গিয়ে বসল। তারপর রিদিমার হাতটা নিজে হাতে নিয়ে নিল। তারপর রিদিমার হাতটা নিজের গালে ছোঁয়াল। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। আলাউদ্দিনের এমন কাণ্ডে রিদিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর জিজ্ঞেস করল, কি করছ? পবিত্র উষ্ণতা নিচ্ছি। তারপর রিদিমা কিছু বলতে যাবে, তখনই নিচে থেকে ফাতেমার চিৎকারে চমকে উঠল দুজন। আলাউদ্দিন চোখ খুলে আধশোয়া থেকে উঠে বসল। অবাক দৃষ্টিতে একবার তাকাল রিদিমার দিকে। তারপর দুজনে একসাথে রুম থেকে বেরিয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখল পুরো পরিবারের সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। ওসমান কাদির সোফায় বসে আছে এবং তার পায়ে হাত দিয়ে কাঁদছে একটা মেয়ে। আলাউদ্দিন মৃদু স্বরে বলল, নূর।